রিক্যাপ। শুনছেন সব সময় জাগো এফএম 94.4 আর সময় হয়ে গেল ভূত স্টুডিও রিক্যাপের, যেখানে আমরা শুনবো ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা। তবে চলুন শোনা যাক। ভূত স্টুডিও রিক্যাপ। তবে নাজিমের কাছ থেকে ঘটনাটা আমরা শুনে ফেলি। জি ভাই, আমার লাস্ট যে ঘটনাটা সেটা আমি আমার খালাম্মার কাছ থেকে শুনেছি। আমার ছোট খালাম্মা, আমি ওনাকে আদর করে রিনাম্মু বলে ডাকি। তো তার কাছ থেকে শোনা আমার একটা ঘটনা। তো তিনি যখন ঘটনাটা বলছিলেন তখন আমার বাসা সবাই ছিল। এটা বেশ কিছুদিন আগে তিনি বলেছেন, বেশ কিছুদিন বলতে বেশ কয়েক বছর আর কি। তো তখন আসলে সবাই ছিলেন বাড়িতে অকেশন উপলক্ষে। তো সেখানে আমার খালু উপস্থিত ছিলেন। তো ঘটনাটা ছিল এরকম যে আমাদের খালাদের যে বাড়িটা, রিনামদের যে বাড়িটা, সেটা প্রত্যন্ত একটা গ্রামে। এটা হচ্ছে 2,500-এর দিকে আর কি, নারায়ণগঞ্জে 2,500 যে এলাকাটা আছে ওখানে। তো যাই হোক, সেখানে তারা থাকে। তবে এটা বলা যায় একেবারে অজপার একটা গ্রাম বলা যায় এটাকে। তো যাই হোক, তো সেই সময়টাতে আসলে যে সময়টাতে ঘটনাটা ঘটেছে সেটা বোধ হয় 2009 or 10 এর দিকে। তো তিনি আমাকে বলছিলেন এরকম ভাবে যে একটা সময় সবাই বলা বলি করছে যে সাপুড়ে এসছে সাপ ধরার জন্য। তো সবাই বলা বলি করছে সাপুড়ে এসছে সাপ ধরার জন্য। আমার খালাম্মা রিনাম্মা কৌতূহল নিয়ে দেখতে যায় যে সাপুড়ে এসছে, সে সাপ ধরবে। এটা এটা ট্রেডিশন, সবাই আসলে দেখতে যায়। তো সেও দেখতে গেল। তো একটা সময় সাপুড়ে বিন বাজাচ্ছিল। তো বিন বাজাতে বাজাতে একটা সময় সাপুড়ের বোধহয় গ্লাসে পানি নিয়ে কিছু একটা দেখে। সেটা আমি যেহেতু সরাসরি ঘটনাটা দেখিনি, সে আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে বলার চেষ্টা করছি। তো সে গ্লাসে কিছু একটা দেখার পর সে মাটিতে সেজদায় পড়ে যায়। এবং সেজদায় পড়ে যাওয়ার পর সে রীতিমতো বলতে থাকে যে আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দেন, আমি আসলে এটা করতে চাইনি, আমি এখানে সাপ ধরতে এসেছি, সাপ ধরে আমি খেলা দেখাই, এটা আমার পেশা, বাট আপনি যেখানে আছেন সেটা আমি জানতাম না। তো এটা বলার পর রীতিমতো সে সেজদায় এভাবে থাকে। বেশ কিছুক্ষণ থাকার পর সে উঠে যায়। তো উঠে যাওয়ার পরে যারা পাড়া প্রতিবেশী ছিল, ইভেন আমার খালাম্মাও জিজ্ঞেস করেছিলেন যে আসলে আপনি কাজটা কেন করলেন বা এরকমভাবে সেজদায় পড়ে যাওয়ার কারণটা কি। তো তখন সে আসলে বলছিল যেটা যে এটা আপনি জানেন না, উনি হচ্ছেন একজন জিন এবং তিনি এই বাড়িতে বা এই বাড়ির আশেপাশে প্রায় 250 বছর আগে থেকে আছে এবং সেই এই বাড়িটা রীতিমতো পাহারা দেয়। তো আমি আসলে বুঝতে পারিনি, আমি যখন বিন বাজাই তখন তার ডিস্টার্ব হয় এবং একটা সাপ আসে এবং সেই সাপটা আসলে রিয়েল সাপ কিনা সেটা দেখার জন্য আমি গ্লাসে পানি নিয়ে আমি যখন পরীক্ষা করতে যাই তখন আমি আসলে বুঝতে পারি সে আসলে সাপটা, সে একজন জিন। তো এটা ছিল আমার ঘটনা। এবং এরপর আসলে যখন খালাম্মা এই ঘটনাটা বর্ণনা করছিলেন তখন খালুর পাশে বসেছিলেন এবং সে বলছিলেন যে আসলে হ্যাঁ, এরকম একটা কথা আছে, প্রচলিত আছে, এটা আমাদের বাড়িতে আমি আমার বাপদাদার কাছ থেকে শুনেছি যে এরকম একজন জিন সেটা অনেক আগে থেকে আমাদের বাড়িতে আছে এবং সে নাকি আমাদের বাড়ি পাহাড় দেয়। এই ছিল আমার ভাই একটা ঘটনা। স্টুডিও রিক্যাপ। এই অভিজ্ঞতাটা আমার এই ঘটনাটার আগে একটু বলতে চাই। সেটা হলো যে আমাদের 78-এ, আমার জন্ম 69-এ, তো 78-এ আমরা পুরোনো পল্টন থাকতাম, যেটা হলো মৌচাক জোনাকি হলের ঠিক অপোজিটে পুরোনো পল্টন থাকতাম। তো এখানে আমার বাবা জব করতেন, ইনকাম ট্যাক্সে জব করতেন। তো হঠাৎ করে একজনের কথা শুনে আব্বা রিক্সা করা শুরু করলেন আর কি, জবের পাশাপাশি। তো আমার একটাই মামা এবং এক ছোট চাচা, আব্বা তাদেরকে নিয়ে আসলো ঢাকাতে, নিয়ে তাদেরকে রাখলো। তারা থাকতো আমার বাবার কাছে, আমাদের কাছে থাকতো। তো তারপর আমরা রিক্সা তৈরি করলাম, বেশি বানাতাম না। তখনকার দিনে রিক্সা পড়তো 3,500 থেকে 4,000 টাকা সর্বোচ্চ। খুব সুন্দর একটা রিক্সা। আচ্ছা। তো এইরকম রিক্সাগুলো করতে যখন করে প্রথমে কি করতো, প্রথমে নিয়ে যেত হাইকোর্ট মাজারে নিয়ে যেত, নিয়ে যে ওইখানে একটা ওই ফকির টকির খাওয়াতো বা আপনি কিছু চিনি টিনি করে যেন ওই রিক্সাটা নিয়ে আসতো আর কি। হাইকোর্ট মাজার থেকে দুটো নিয়ে আসতো যেন রাস্তা ভালোভাবে চলে। আচ্ছা। তো এইরকম করতে করতে আমাদের প্রায় অনেক 72টা রিক্সা হয়ে গেল। তো হলে ভালোই চলতেছে, বিজনেস চলতেছে। আর ওইখানে যেহেতু যাতায়াত একটা ধরতে গেলে প্রতি সপ্তাহে একটা করে রিক্সা আনতো। আর আব্বাও যেত, মামাও যেত। যেতে যেতে ওইখানে একটা ভদ্রলোকের সাথে পরিচয় হয় আমার মামার। ওনার নাম হলো ওমর। ভদ্রলোক না পুরুষ না মেয়ে লোক, বোঝার উপায় নেই।
গলাটা খুব চিকন গলা, কথা বলে খুব চিকন, কি কেমন আছেন, ভালো। কিন্তু মাঝে মধ্যে যখন সে কথা বলে, তার কথাগুলো শুনলে মানে গায়ের পশম দাঁড়িয়ে যায়। মানে বিভিন্ন রকমের মানে কথা বলে, চোখ বড় বড় করে, লোকটা খাটো, কিন্তু মানে আপনার আর সিগারেট খেত তখন সে মনে করেন যে 2-3-4 প্যাকেট কেটু সিগারেট মানে ধুমাইয়ে খাই যাচ্ছে। আবার এক সময় সিগারেটের কিচ্ছু খাবে না। লোকটা ছিল খুবই কালো, চুলগুলো বড়, মানে মাঝে মাঝে এক এক রকমের চেহারা হতো। কোনো সময় ফর্সা সুন্দর, আবার কোনো সময় কালো কুচকুচা, আবার কোনো সময় সাপের মতো বেরিয়ে করতো। তো একদিন মানে আমাদের বাসাতে একদিন বেবি ট্যাক্সি সম্ভবত নামানোর জন্য হাইকোর্ট মাঝে ঘুরে আসার পরে মিষ্টি দেয় খাইতে। মিষ্টি দিয়ে খাইতে হঠাৎ করে সে লোক মানে তার দুটো হাত উপর দিকে তুলে সাপের মতো ফসফস ফসফস করতেছে। আমরা কি ব্যাপার, আমার মামা করে ডাক্তার, মামার ফ্রেন্ড তো বলতেছে যে এইগুলো বলছে মামাকে থাক কিছু না কিছু, তোর ভয় পাইস না। ভয় পেয়েছে, আমার তখন ছোট, আমার বয়স তখন কত হবে, এই 10-11 হবে এগুলো। মামা এইগুলো বলছে কেন উনি, তো বলছে ভয় পাইস না। উনি মিষ্টিটা খাচ্ছে কিভাবে, আপনার সাপ যেমন জিভা দিয়ে মিষ্টি খায়, জিভা দিয়ে কিছু টেস্ট করে, অ্যাজ লাইক এ সেম সে জিভা দিয়ে এইগুলো মিষ্টি টেস্ট করতেছে আর ফসফস করে উঠতেছে। আমি ভয় আমার ভাইয়ের সময় ভয় পেলাম। যাক কিছুক্ষণ মধ্যে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে চুপচাপ বাবা বসতে বসে তামিজ দিয়ে মিষ্টি খাচ্ছে। দেখে আমরা বললাম আব্বাকে বললাম, আব্বা এই লোকে বাসা আমার দরকার নেই, কেমন একটা মানে খুব খারাপ টাইপের। মানে উনি এমন ভাবে আমার মামা এবং আমার বাবাকে কনভিন্স করে ফেলছে যে উনি যাই চাই তাই যায়। উনি থাকতে হলে আপনার নীলক্ষেত বস্তিতে, নীলক্ষেত বস্তিতে আপনার চেনেন সম্ভবত, নীলক্ষেত বস্তিতে থাকতেন, একটা ছোট্ট ঘরে থাকতেন। এর মধ্যে আমার বড় বোন বিয়ে হয় 79-এ। 80-তে আমার বড় বোন প্রেগনেন্ট হয়, বা 6-7 মাস বাচ্চা পেটে। তো বড় বোন কুষ্টিয়াতে বিয়ে হয়, কুষ্টিয়াতে ঢাকায় আসবে। ওকে, তো আব্বারা ডেলিভারির জন্য ঢাকায় নিয়ে আসে আমাদের বাসায়। তখন আমার পুরানো বড় থাকি। তো এই টাইমে দুলা ভাই সম্ভবত আপনার 1980 সালের গরম, খুব গরম, মার্চ এপ্রিলে দুলাভাই ঢাকায় আসতে যাচ্ছে। ঠিক আছে, তো দুলাভাই প্রচন্ড গরমের দিন, তখন সব ফল ফলালি উঠছে। আর আমার বড় বোনের মানে খুব সাদা সিধে এবং খুব সহজ সরল, বড় বোন এবং খুব ছোটখাটো একটা মানুষ। দুলাভাই অনেক শরীর স্বাস্থ্য ভালো, লম্বা, উঁচা চড়া। তো দুলাভাই আসার সময় আপনার আরিচা দৌলতদিয়া ফেরিঘাটে লঞ্চ পার হওয়ার সময় উনি অনেক বড় বড় লিচু দেখেন। লিচু দেখার পরে কিছু লিচু কিনে আর কি, শ্বশুর বাড়ি আসতেছে, লিচু আনে, তারপর তালেশের সাথে এগুলো অনেক কিছু কিনে, এখানে ফল টল কিনে। কেনার পরে যখন লিচুওয়ালাটা লিচুটা দিতে যায় দুলাভাইয়ের কাছে, তখন একটা লিচু বের হয়ে থাকে আর কি, মানে ওই ঝুলি থেকে একটা লিচু বের হয়ে থাকে পাশে। এমন টাইমে আমার দুলাভাই ওই লিচুটা মানে ব্যাগের ভিতরে না ঢুকে ওইভাবে নিয়ে বাসে উঠে পড়ে। বাসে উঠে ফেরিটা পার হয়। ফেরি পার হওয়ার সময় আরেকবার দুলাভাই তাকায় দেখে যে লিচুটা বাইরে আছে। তো একটা লিচু বাইরে দেখে দুলাভাই কি করে, ওইটা দিয়ে আবার ওই ঠোঙার প্যাকেটটার ভিতরে ঢুকাই দিয়ে মুখটা বন্ধ করে দেয়। বন্ধ করে বাসায় আসে। বাসায় আসার পরে তখন মনে হয় সম্ভবত দুপুর 2টা বা 2:30 বাজে, এইরকম টাইম হবে। আমার মনে হলো সবাই বাসায়। এমন সময় আমার বোন শুয়ে আছে, আর দুলাভাই এসে ঘরে ঢুকি। তো আপা বলে কি আনছো, কি যে লিচু টুচু কি আনছে, আমার না খুব খাইতে ইচ্ছে করতেছে। তো মানে যেহেতু বড় আপা প্রেগনেন্ট, তো এই কারণে বড় আপা কি করছে, লিচুটার ব্যাগটা খুলে বড় আপা আর কোনো লিচু খেলো না। বড় আপা কি ফাটকে ওই যে লিচুটা মানে বের হয়েছিল ওইটা টান দিয়ে নিচ্ছে। নেওয়ার পরে বড় আপা মানে ওটা খাওয়া হলো। বড় আপা খাওয়ার কিছুক্ষণ পর, জাস্ট 2-3 মিনিট পরে হবে কি, বড় আপা ধাম করে উঠে বিছনা আবার বসলো। একটা প্রেগনেন্ট মানুষ, শরীর অসুস্থ, বসলো। বসে বলছে এই তুই কে, আমার দুলাভাইরে বলতেছে এই তুই কে। আমার দুলাভাই দেখতে হবে কি বলে, এই ধরনের যা আমার বোনের মধ্যে জীবনে কল্পনার বাইরে, এই ধরনের কথা আমার বোন জীবনে বলবে না। আমরা বলি ছোট মানুষ, আমরা সব ভাইয়েরা খেলতেছি, খাচ্ছি। তো দুলাভাই বলে হ্যাঁ তুমি কি সাথে করতেছো, এই লিচুটা আমি সেই দৌলতদিয়া ঘাট থেকে তোর থেকে নেয়ার জন্য হাত বাড়াইছি, তুই কত বড় বেয়াদব। দুলাভাইকে বলতেছে
তুই লিচুটা ঢুকাই ফেলি, তোর সাহস তো কম না। আচ্ছা, তোরা আমি বাসের থেকে মেরে ফেলতাম, কিন্তু তারপরও কি করলি, যখন আমি বাসের মধ্যে ঢুকে লিচু রয়েছে আমাকে দই করতে শুনতেছি, আর আমার বড় আপার গলাটা একদম ফুল একটা পুরুষ মানুষের মতো। আমি দৌড়, আমার কি ব্যাপার, বড় আপাই কেমন করতে, আমি কেটে কেটে দাঁড়ালাম, কি ব্যাপার দুলা ভাই, কি জানি ও কি বলতেছে। মানে তখন কিন্তু এই বিষয়ে কোনো কিন্তু এক্সপিরিয়েন্স আমাদের নেই, মানে পুরো আমরা বলে বড় ভাইকে মাথা ঝাঁকাচ্ছে। তো সে তো প্রেগনেন্ট, স্বাভাবিক, অনেক কিছুই আমরা তাকে নিষেধ করবো। আমার লাইফ, আমাদের বংশের প্রথম সন্তান আসবে আর কি, ভাগ্নি হবে, ভাগ্নি বা ভাগ্না হবে আমাদের গোষ্ঠীর মধ্যে, আমরা সবাই সব আনন্দিত, বড় বড় বাচ্চা হবে। এই মুহূর্তে বড় বড় এইরকম করাতে মানে আমার ফুল ফ্যামিলি মানে হতবাক হয়ে গেছে, ওইরকম তো করে না কোনোদিন। বড় বাবার নাম আঙ্গুরি। আমি বলছি, বড় বাবা তুই কি থামবা, এই তুই কে, একটা ধাক্কা, আমাকে একটা ধাক্কা মারলাম, আমি স্পষ্ট মানে জাস্ট এখনো মনে পড়ে যে আমাকে খালি এই তুই কে সর বল। আমার বড় পাশে খুব করতাম, মায়ের মতো ভালোবাসি। আমি যে পড়লাম খাটের কোনায়, তখন দুলাভাই একটু অবাক হয়ে গেল যে এত শক্তি তো মানে ওর থাকার কথা না। তুমি বসো তো বসো বলে দুলাভাই 2 হাত ধরলো, হাত ধরার পরে এক হাতটা এমনি ধাক্কা মারলো, দুলাভাই প্রচন্ড শক্তিশালী। দুলাভাই গলা রেখে ধরে বললো কি একটা টিপ দেবো না, একদম গলাটা রেখে ফেলবো। দুলাভাই তো ভয় পেয়ে গেছে, সাথে সাথে ভয় পেয়ে যাওয়ার পর কি করবো, কয়েক ঘর খোল। আমরা বলছি ঘর খোল, কোথায় যাবো, যেখানে খুশি সেখানে যাবো, তোর কি, তোদের কি, তোরা এরা রাখছিস কি, এই যে এর ক্ষতিটা হলো কার জন্য, এই তোর জন্য। আমার দুলাভাই বলতেছে তোর জন্য। দুলাভাই আমি কি দেখছি নাকি, আমি লিচুটা যদি ওইখান থেকে খেতাম তাহলে তোরে কিন্তু আমি এখানে আসতাম না, এত দূর আসতাম না। তুই কেন পরপর 2 বার ঢুকালি, তোর একটা লিচু তো দাম বেশি, দেখি তোর পেটের বাচ্চা কি করে বাঁচে। একদম স্টেট কাট করে মানে ধমক দিচ্ছে, আর সম্পূর্ণ পুরুষের গলা, আমার বোনের গলা একটা পুরুষের মতো গলা। আমার মানে রীতিমতো মানে আসলে সবার খাওয়া দাওয়ার সব প্লেট কিন্তু খাচ্ছিলাম ঘরে, সব ফেলেটাল, একদম বিশ্রী একটা অবস্থা। যাক, আব্বা অফিসে তখন ছিল 8টা থেকে 3টা পর্যন্ত অফিস, গভর্নমেন্ট অফিস। আব্বা ইনকাম ট্যাক্সে জব করতেন, বাবা নেই, বাবা মারা গেছে। তো এমন সময় আমার মামা আসলো বাসায় এসে আসার পরে বলছে কি হয়েছে, মামা বলছে এই ঘটনা। তো মামা বলে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বলে মামা বাবাকে জিজ্ঞেস করতেছে, কে তুই, কে বা কি ব্যাপার, কি আঙ্গুলি তুই এরকম করতেছিস কেমন। তখন মামারে বলতেছে, এই মানে একটা বকা দিয়ে বলতেছে, খবরদার তুই যদি কোনো লোক আনিস এই বাসায়, ওর গাড়িতে আমাকে যদি নামাইতে চাস তাহলে তোর 1 রান ধরবো, 1 রান ছিঁড়ে ফেলাবো। মামা তখন বুঝতে পারছে যে নিশ্চয় কোনো মানে কোনোটা অন্য কোনো বিষয় বা কোনো কেউ জিন টিন বা কোনো, আসলে ভূত বলতে তো কিছু নেই। রাইট। অলওয়েজ যা আছে সবগুলো জিন। আমাদের যেমন মানুষের মধ্যে গরিব, ছোট লোক, বড় লোক, বা যে আপনার যেমন মুচি, ডোম, ম্যাথর থাকে, এরকম কিন্তু ভূতের মতো আছে। ওদের মধ্যে খারাপ ভালো আছে, আমাদের মধ্যে মস্তান আছে, আমাদের মধ্যে ডোমরা খারাপ, এইরকম ওদের মধ্যে জাতির মধ্যে এরকম। যারা জাতি থেকে বিভাজন হয়ে পৃথিবীতে এই প্রথম আকাশে ঘুরে বেড়ায়, করে বেড়ায়, তো তাদের মধ্যে একজন তারপর বলতেছে যে কিছু করবি, করলে কিন্তু অবস্থা খারাপ আছে। আচ্ছা ঠিক আছে বামন না, কিছু করবো না, তোমার যতদিন থাকা তো তুমি থাকো, হ্যাঁ। তো আমার রুগীকে কিছু বললো না, কিছু করলো না, না রুগী তো এখন আমি, ওকে আমি কি বলবো, ওর ঘর আবার আমি আছি না, ওর বাচ্চা হবে, সবকিছু আমি দেখবো, তোমার কিচ্ছু করা লাগবে না, আমি ওরা নিয়ে যাচ্ছি, নিয়ে যাই দেখবো। আমার বললাম তো ভয় পেয়ে গেছে, কই নিয়ে যাবো না যাবো। আমি বড় পর কি বললাম, বোন কষ্ট লাগে, বলতে খারাপ লাগতেছে, বোনের হাতটা বাঁধলাম, একটা হাত মানে খাটের সাথে গোপনে বাঁধলাম। আবার ওই সালোয়ার পরা, শাড়ি পরা ছিল, শাড়ির আঁচলটা আবার দড়ি দিয়ে খাটের সাথে বাঁধলাম, নিয়ে যাবে। এখন এইসব আমার ছোট মানুষ বুঝি না। তারপর আমি আমার মেজো ভাইটা মারা গেছে, মেজো ভাই এরা এগুলো করতেছি, বড় ভাই তো ভয়ের ঠেলার কাছে আসে না। মামা বলছে যে ওমর এটাকে নিয়ে আসি, যে ওমর যে লোকটার কথা বললাম যে হাইকোর্ট মাজারের থেকে পরিচয়, তো ওনাকে বললাম, ওনাকে পেলো না। আব্বা আসলো, আব্বা দেখলো কিছু বলা আছে, তারা বলে রাত্রেবেলা মানে মোটামুটি 9টার থেকে আমার বাবা ফুললি ঠান্ডা, খুব আর কোনো সমস্যা নেই, কিছু নেই। তখন চুপচাপ কি হয়েছে তুই এরকম করছিস কেন, মানে বরাবর তখন নর্মাল একটা মানুষ, তার বাবা তুমি শুধু এতক্ষণ ধরে আমাদের ই করলা, ভয় দিলা, হ্যান দিলা, ত্যান দিলা, কই তো মানে একটা আনবিলিভ, ঘটনাটা আসলে আনবিলিভ, মানে একটা মানুষের 2 রকম রূপ, এই ভালো আবার কিছু এত খারাপ। তা আমার
আমরা যে বাসা থাকতাম সেই বাসার পাশে একটা পুরনো বাড়ি, মানে বাড়িটা এত জীর্ণ শীর্ণ মনে হচ্ছে না ভুতুরের বাড়ি। কিন্তু থাকতো দুই বোন একটা ছেলে, ভাই বোন। তারা কোনো সময় বাইরে বের হতো না। তাদের বাবা মা থাকতেন লন্ডনে। তাদের টাকা আসতো, ওই যেভাবে টাকা আসতো ওইভাবে টাকা পিয়নরা বাসায় দিয়ে যেত। বাজার করতো, বের হলে বাজার করতে বের হলে একা বের হতো, আবার চলে আসতো। পুরো বাড়িতে মানে জঙ্গল টাইপের। তো ওইখানে একটা গাছ আছে, বাবলা গাছ। ওই বাড়ির ভিতরে একটা বাবলা গাছ আছে। তো ওই বড় ভাই ভালো রাত্রে শুয়েছে, হঠাৎ করে রাতে যখন মনে হয় গরমের দিন তো 11:30 12টা বাজে, আমরা সবাই শুয়ে দিতে গেছি, বড় সবাই শুয়ে গেছে, আমার 5টা রুমে শুয়ে গেছি। রাত্রে 2টার সময় দেখি আমার বড় দুলা ভাই আমাদের বাড়ির ভিতরে একটা বারান্দা আছে, বারান্দাতে শুয়ে আছে। কিছু কি ব্যাপার, বড় দুলা ভাই ঘুমাই গেছে, উঠছি, কি ব্যাপার বারান্দায় গিয়ে আমি, বড় দুলা ভাই কিন্তু ভয় পাচ্ছে। তো আম্মা মহিনা সবাইকে ডাকতেছে আমাদেরকে আর কি, যে কি ব্যাপার বারান্দায় কেন, ঘরের ভিতর ছিলাম, আমি তো ছিলাম আমি ওয়াইফের সাথে, আমি বাইরে কেন। তো উঠলো, উঠাবো দুলাভাই এত শক্তিশালী, এত সাহসী একজন মানুষ, সেই লোক মানে বিশ্বাস করতে পারতেছে সে বারান্দায় কিভাবে আসলো। তো যা দেখেছি বড় বোন এরকম খারাপ বসে দড়িটা সব ছিঁড়ে ফেলছে, কিছু নাই, সব ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে চুলে ঝিমতেছে, এরকম করে ঝিমতেছে। তো ঝিমা ভাব দেখে আমাদের তো কি হবার, তো ভয়ে কাঁপতেছি, কাঁপতে কাঁপতে। তো বললো যে দুলাভাই বললো যে আমার ওয়াইফ বোনকে বলতেছে যে তুমি আমার বারান্দায় দিলে কখন, বা আমি বারান্দায় গেলাম কি করে। তোর মতো লোককে বারান্দা দিতে কোনো সমস্যা, এক হাতে ধরছি আউলি মারছি গেছে। দুলাভাই তো শুনে মানে অবাক, কি তুমি আমার আলগা যাবে বললে দুলাভাই গলার এখানে ধরে দুলাভাইকে দাঁড়া করে ফেল। দুলাভাইয়ের ওজন হবে মানে 110 কেজি কমের পক্ষে, ভেরি স্ট্রং ম্যান। তো প্রায় আপনার 6 ফুটের মতো লম্বা। দুলাভাইকে আমার বোন 5 ফিট 2 ইঞ্চি, আমার সেই বোন গলা ধরে একদম উঁচু করে ফেললো আমাদের সামনে, আমার চোখের দেখা। মানে আমার দেখে মানে কি আমার সবার অবস্থা, সেটা তো অনেক কষ্ট করে আমাদের কাটলো, অনেক কষ্ট, মানে বলার মতো না। পরের দিন সকালে ওমর আসলো, ওই ওমর লোকটা আসলো, এসে দেখে বলছে ওপর খুব খারাপ একটা জিন আসছে, তো এটা হয়েছে কিভাবে দেখবো না আমরা, আমি দেখতেছি কিছু করা লাগবে এই বলে বললো। যে প্রথমে উনি বললো মানে cannot believe it, উনি বলতেছে একটা গজা রাঙের, গজার তো চেনেন আপনারা, পেরিকের চেয়ে বড় যেগুলো, ওই গজা রাঙ আনলো, আর 7টা পেরেক আনলো, বড় বড় পেরেক, আর একটা বড় গজাল এনে বলতেছে আমি এটা পড়ে দিচ্ছি, এখানে বাবলা গাছ আছে। হ্যাঁ আছে। কোথায়? আমাদের বাড়ির সাথে একদম লাগানো, মানে আমাদের ওয়াশরুমের পেছনে বাবলা গাছটা। আর এই পুরনো বাড়িটা, যে ভাঙা বাড়িটা, যারা 2 বোন 1 ভাই থাকে ওদের বাড়িতে, ওরা কিন্তু কোনো সময় নামে না, মানে এত পরিমাণ ফর্সা, ওরা কল্পনা করতে পারবেন না। ওরা রোদের আলো নেই না চোখে, বা রোদের আলো গায়েতে লাগে না, ওই পাশেতে থাকে। এটা বাড়িটা হলো জাফর ইকবাল সাহেবের বাড়ি, একটু আগে, চিনতে পারবেন অবশ্যই, মসজিদ বলি, পুরানা পল্টন মসজিদ বলি, এখন আর নেই, এটা 80 সালের কথা। তো তারপরে ওই অমর মামা ঠিকই পড়লো, পড়ে টয়ে আপনার আমাকে দিল আর দুলাভাইকে দিল যে বাবলা গাছে যে গজালটা মারতে, আর 7টা পেরেক মারবা, মারলে ও চলে যাবে, আর আসবে না। ভালো কথা। তো আমি, দুলাভাই, আমার মেজো ভাই গেলাম, হাতুড়ি নিয়ে ইটে গেলাম, একটা পেরেক মানে মারি, আর বড় আপা ভিতর থেকে করে চিল্লায় ওঠে, আওয়াজ, আমি আওয়াজ পাচ্ছি, টিন শেড বাড়ি তো, বড় আপা চিল্লায় ওঠে। আমরা তখন মনে হচ্ছে হয়তো মানে এবারে মনে বুঝতে পারবে বা শাস্তি পাচ্ছে, চলে যাবে হয়তো। মানে 7টা পেরেক মারা হলো, মারা হতে হয়তো যত পেরেক মারা হচ্ছে তত উনি চেতে যাচ্ছে, চেতে যে বড় গজালটা সামান্য একটু ঢুকেছে, জাস্ট মনে হয় 1/2 ইঞ্চিও না, বাবলা গাছ গাছের মধ্যে মানুষ ঢুকে যাবে, 1/2 ইঞ্চি মতো ঢুকেছে। বড় বড় মুখ দিয়ে গলাতে রক্ত বের হলো শুরু হলো, একদম স্পষ্ট রক্ত। এখন সে প্রেগনেন্ট, 7 মাস তার অবস্থা, এই অবস্থাতে মুখ দিয়ে গলা, না পারছি ডাক্তারের কাছে নিতে, না পারছি কোথায় যেতে, ওনাকে বাইরে নিয়ে গেলে ওরা নিয়ে চলে যাবে, মানে একদম কঠিন একটা সময় চলতেছিল তখন। সেই মুহূর্তে দুলাভাই ধরে রাখছে, দুলাভাইকে এরকম করে ধরে, এরকম করে মাথাটা ধরে নিচের দিকে ফেলা রাখছে দুলাভাইকে। মামা
মানে দুলাভাই আবার যখন রক্তের কথা শুনতে দুলাভাই গজাল না মেরে চলে আসছে। আইসে দুলাভাই মানে উনি ছট করে চলে যাওয়ার জন্য সাথে সাথে দুলাভাইকে হাতটা ধরে দুলাভাইকে কাউকে কিছু করতেছে না, কাউকে মারতেছে না, কিন্তু জাস্ট দুলাভাইকে বেশি টার্গেট হতো দুলাভাইয়ের উপর, রাগটা জিত সম্পূর্ণ তার উপরে। ধরে মাথাটা নিয়ে এমনি করে নিচের দিকে দিল, এত শক্তিশালী মানুষ ঘাড়ও তুলতে হবে। আমার দুলাভাই তুলুন আপনি পারতেছে না, ও শক্তি মানে অকল্পনীয়, আনবিলিভ। এত শক্তি মানুষের হয় না, বাট মেয়ে মানুষের হয় না। তো তারপরে গজালটা সামান্য একটু ঢুকেছে, বল গজালটা বের কর, নাহলে কিন্তু তোরে তো আমার দুলাভাইয়ের নাম লতিফ, লতিফকে তো মারমো। আর যে ওমর যে লোকটা সামনে বসা, তার আবার চুল বল চিকন চাকন, এতটুকু লোকটা আবার জাস্ট ওনার মানে উনি কিন্তু মানে এটা করার বলছে ওনাদের চলে যাবে, ঠিক আছে, বাট ওনার হিতে বিপরীত হয়ে গেল। হিতে বিপরীত হলো, উনি কি হলো ধাম করে লতিফে এক হাতে ধরলো, দুলাভাইকে ঘাটটা ধরলো এক হাতে ধরে মাটির নিচে দিল, আর ওই ওমরকে ধরলো আর এক হাতে ধরে মাটির নিচে দিয়ে দুজনকে দুই হাত দিয়ে এরকম করে, আর ওনার বরাবর মধ্যে রক্ত বের হচ্ছে, এই যে রক্ত বলছে, এই যে রক্ত বলছে। আমার সেন্সাস হয়ে গেছে, মেজো বোনটা সেন্সাস হয়ে গেছে, মানে বড় ভাই তো শুধু বড় ভাই পলাইলো আর কি, বড় ভাই ভয়ের ঠাকা পড়া, বড় খুব ভীতু ছিলেন, বড় আব্বা বাসায় নেই, এই অবস্থা। মামা তো এগুলো করতে, মামা তো চুপচাপ বসে মামা বোকা হয়ে গেছে। তো আমি গজালটা বাড়ি করতে গেলাম, বিশেষ সময় গজালটা আজ পর্যন্ত বের করতে পারিনি। আমরা ওইখানে ছিলাম হলো আপনার 81 সাল পর্যন্ত, কোনোদিন গজালটা বের করতে পারিনি। যেটুকু ওই 7টা পেরেকও বের করতে পারিনি, গজালটা বের করতে পারিনি। গজালটা ভেঙে গেছে, একটা গাছের মধ্যে দিয়ে তো গজাল সামান্য হাফ ইঞ্চিও কম ঢোকে, তো প্লাস দিয়ে বা যে কোনো কিছুতে টানলে বেরিয়ে আসার কথা, কারণ ওটা তো কাঠ না, ওটা পানি। গজাল ওই বাবলা গাছের মধ্যে পানি থাকে, তাই না, ও ফার্স্ট বের হয়ে যাবে, কিন্তু গজালটা বের হলো না, হলোই না। না পরে গজালটা ওইভাবে ভেঙে বেরিয়ে গেল, মানে মাথাটা ভেঙে ভিতরে হয়ে গেল। তো বলো যতটুকু কোশিশ করছিস দেখ, আস্তে রাস্তা থেকে তো এই বাড়িতে কি হয়, এই বলে হঠাৎ করে বাড়িতে ইট পড়া, বড় বড় 10 ইঞ্চি ইট ধুমধাম করে পড়তেছে। খেয়ে থাকে টিন শেড বাড়িতে। আর আমাদের বাড়ি থেকে ওয়াশরুমটা বা পাশে একটু দূরে, রান্নাঘরটা বাইরে, মাঝখানে খোলা একটা জায়গা, মানে যাবো যে মানে কেউ যদি ওয়াশরুমে যাবে ইটের ভয় কেউ যায় না, এই মনে ইট পড়বে, এই মনে মানে বাথরুমে গেলে দরজা আটকাই দিবে, এরকম একটা সিচুয়েশন। যাই হোক ওই মামা বললো যে ঠিক আছে এভাবে হবে না, আমি একটা লোক আছে সাথে, আমি ওকে নিয়ে আসি। ওনাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বললো যে, যখন ওনাকে নিয়ে আসলো তখন বললো যে এই যে কাকে নিয়ে আসছিস আবার। পরের দিন সন্ধ্যার সময় ঘটনা, যে কাকে নিয়ে আসছিস, বলছে যে উনি বলতেছে যে আমার বন্ধু, তোর বন্ধু আজকে তো 2টা রেখেছি, এই বলে পুলিশের গলার ভয়েসটা খুব সুন্দর, আজকে তোকে 2টা রেখেছি, এইভাবে তোরা চুপ আমার পদ্মা নদীতে, আর তোরা চুপ আমার এইখানকার নদী আছে না, হ্যাঁ এরকম করে বকতেছে, আর বলে এরকম ঘুরতেছে, মানে বরফ দেখে মানে এরকম উল্টা পাল্লা শুরু করছে, দুলাভাইকে ধরে আসতে করে একদম শূন্যের পারে খাটের থেকে নিচে ফেলাই দিল, বুঝলে ওই দুলাভাই মনে হচ্ছে তুলার বস্তা জি দিল দুলাভাইয়ের উপরে। আর ওই যে ওমর যে কাজ করতে ওমর, এই দুজনের উপর জি তোমার। তো যাই হোক, তো আপনার যে কোনো সব ভূত বা জিন যদি আসে, তো বাঁ আঙ্গুলের ঘাড়ের তাহলে বাঁ আঙ্গুলটা যদি বেঁধে দেওয়া যায়, দড়ি দিয়ে বেঁধে দেওয়া যায়, বা যদি সুতা দিয়ে চুল দিয়ে চুলের কোনা দিয়ে বেঁধে যায়, তখন সে যেতে পারে না, আটকায় যায়, যে যত শক্তিশালী হোক। তো উনি কি হলো যে কেনের রোগটা দিয়ে কিন্তু বাঁধলো, চুল বরাবর চুল মাথা থেকে ছিঁড়ে বাঁধলো। আর মোটামুটি আমার একটু ভয় থাকলো, সাহস কয়েকটা দিন দেখে হয়ে গেছে। আর যেহেতু বোনের এই অবস্থা স্বাভাবিক, তখন কোনো ভাই সহ্য করতে পারে না, যতটুকু করে চেষ্টা করে, তো আমরা একটু ধরে টরে কোনো রকম বাঁধলাম। যখন বাঁধলাম তখন আমার বাঁধলে কি করতে, আমার ছাড়তে আমি যেতে পারবো না, এই বাঁধনটা ব্যাপার হলো, দেখবি এই দেখ খুলে চুল কিন্তু খুলতে পারে না, চুলে কিন্তু গিট পড়ে না, সহজে গিট পড়ে না কিন্তু। তো কিভাবে যেন ওর মামা আর ওই হুজুরটা, ওই লোকটা বাঁধলো, বেঁধে, ওরা কিন্তু বেসিক্যালি কোনো হুজুর না, মানে যে আপনার ওই কোরআনের হাফেজ বা এসব কিছু না, কিন্তু ওরা কিন্তু যে আপনার ব্ল্যাক ম্যাজিক করে বা এই টাইপের লোক। তো ওদের কাছে ওই বিভিন্ন রকমের ভূত আসে, মানে জিন আসে, ওগুলো মানে পালন করে। তো বাধার পরে বলতে তোরা কিন্তু তুই কি তোর রূপটা কি দেখাবি, তো বলছে আমার রূপ দেখালে তোর ভয় পাবি, বড়বা বলতেছে। আয়না চেনেন, আয়না যে আমাদের ছোট ছোট আয়না আছে না, ও আয়নার মধ্যে ওই লোকটা কি জানি পড়লো, পড়ে ফু দিয়ে বললো, আমি যদি তোর রূপটা তোরে দেখাই তুই কি চিনতে পারবি।
চিনতে পারবো না কেন, আমার রূপকে আমি দেখি না, দেখতো তোর রূপটা, এই বলে ওই হাত বাঁধা হয়ে গেছে। তাহলে সেই টাইমে তার আমার বড় বাবার দিকে যখনই আয়নাটা ধরলো, বিশেষ করে মানে সে মানে আমার বড় বাবা তো মানে বড় বাবা তো বড় বাবা নেই, মানে এমন দুলা ভাই, মামা, বড় ভাই, আমি, আমার মেজো ভাই, একটা ঝাটকা মারলো, আমরা মানে হাত থেকে ছিটে মেরে পড়ে মানে উনি ওর চেহারা দেখে ও মানে অস্থির, মানে আমরা বলি টার্মিনেটর দেখে যেমন টার্মিনেটর লাস্টে যেমন সব ইতে ঢুকে গেল, তখন কি অবস্থা হয়েছিল একজন মানুষের, সেম ওইরকম তার মুখে এক্সপ্রেশন, তো এইরকম চিল্লাছে বড় বাবা, কিন্তু বড় বাবা কিন্তু ঠিকই আছে। যখন তার সামনে আয়নাটা ধরলো, তারপর বলতেছে তোরা আমি, ওই লোকটা বলছে তোকে আমি বোতলে ভরবো, ভরে নিয়ে যা ফেলে দেবো। এখনো আমরা সত্যি আমার ফুল ফ্যামিলি এখন পর্যন্ত একটা ভয়ে আছি, ইন কেস অফ যদি কোনোদিন এটা খুলে যায় বা হয়, আমাদের কাউকেই ছাড়বে না, আমরা যে যেখানে থাকি না কেন। সেটা হলো কি, ও যাবে না, এইভাবে যাবে না, ও বড় বাবাকে নিয়ে যাবে, বড় বাবা বাচ্চাটাকে নিয়ে যাবে, আর দুলাভাইকে, লতিফ আমার যে দুলাভাই, ওকে মেরে ফেলবে, এটা হলো মেন টার্গেট। মানে লিচুটা দেয়নি দেখে, এই লিচুর পরিবর্তে আমরা ওকে অনেক কিছু দিতে চাইছি, অনেক কিছু। আপনাদের কি লাগবে, কি নেবেন, কিচ্ছু না, আমি ওই লিচু নেবো, যেহেতু আঙ্গুরি আমার বড় বাবার নাম, যেহেতু আঙ্গুরি খাইছে আমি ওইটাই নিবো, আদারওয়াইজ কিছু নেবো আর কিচ্ছু নিবো না, আমি ওকে চাই আর তোর জামাইরে চাই, তোর জামাই না তোর জামাই, এইরকম করে আমার বোন আমার দুলাভাই বলতেছে তোর জামাই তোর জামাই না, এই বলে থাপ্পড়, মানে একটা থাপ্পড়ে দুলাভাই গালগুলো ঘুরে যায়, মানে কত বড় হয়ে যায়, এত বড় শক্তি। ফট করে উনি বরাবর পড়ে গেল, মানে জ্ঞান হারা গেল, জ্ঞান হারা বলে এমন জ্ঞান, সমস্ত শরীর নীল টকটক করতেছে, ফর্সা বরাবর নীল টকটক করতেছে। আমার দেখে তো মানে কি বল, পা হাত পা তেল টেল দিয়ে মাথার পানি টেল দিয়ে কোনো রকম জ্ঞান আসলো, আবার ওখানে যায় ওই হাত বাঁধা, কি করে পুরো তো যেতে পারে না, ও বিয়ের হয়ে ওর শরীরতে বের হয়ে পাশে এসে বসে থাকে, মানে ওর শরীরের সাথে থাকে, পাশে থাকে, ও তখন বরাবর জ্ঞান হারা ফেলে। আর যখন ও বরাবর শরীরের উপরে ভর করে, তখন ও সবাইকে মারধর করে, যা খুশি তাই করে। তো বলে তুই চলে যাবি, যা, না আমি যাবো না, ওকে নিয়ে যাবো, ওকে নেবো সাথে, তোরই মানে ওমর যে লোকটা মামা, ওকে নেবো, তুই বড় ওঝা হয়েছিস, বড় ইয়ে, খুব বিশ্রী ভাষায় কথা বলেন। তারপর মানে ওই যে সাথে যে আসছিল সে বললো তাহলে এক কাজ করে নেই, তো এইভাবে যাবে না, আমি ওরা একটা শেষ কাজ করি, এটা জীবনে খুলবে না, তারপরেও আশা করি আমি ওর বোতলে ভরবো, এখনই যেহেতু আঙুলে বাধা আছে, আর যেহেতু মেয়ের বাচ্চা পেটে, মেয়ের বাচ্চারও সমস্যা হবে, তো এক কাজ করে বাইরে আমি নিয়ে যাই বোতলে, মানে আমরা মানে অনেকে শুনছি বা শুনে জিনকে নাকি বোতলে ভরা যায়, আমরা চোখে দেখেছি, আমার চোখে দেখেছি, দুই চোখ আমার সাক্ষী। দিস টাইম উনি একটা বোতল আনলেন, বেশ বড় একটা, ছোট্ট একটা মুখ, তার উপরে যে আপনার আছে না হোমিওপ্যাথি যে টিপস গুলো লাগিয়ে বন্ধ করে, ওগুলো দিয়ে বন্ধ করলো, বন্ধ করবার গালা আছে, গালা নিয়ে আসলো, এগুলো সব নিয়ে এসে রাখলো, রাখার পরে তখন যখনই ওনাকে ধরে বোতল ভেঙে তো ছিল, মানে ওর কথা সব আলাদা, মানে ওগুলো আমি বোতল কিছু মানি না, ভেঙে ফেলা বাইরে দেবো। আর আমি যেদিন বের হবো, যেহেতু সে আটকা পড়ে গেছে, এই কিনে আঙুলটা বাধাতে আটকা পড়ে গেছে, দেখা করে বাধাতে আটকা পড়ে পুরো শরীর থেকে নামতে পারতেছে না, তো সেই ক্ষেত্রে ও মানে আর কোনো নেই, মানে তো আমাকে তো আটকাবে, এখন ওই আটকানো কিভাবে ছাড়ানো যায় এই চিন্তা করতেছে। তখন বলছে এক কাজ কর, আমি চলে যাচ্ছি, এই যে টিনের চাল এইটা আছে না, এই টিনের চাল ভেঙে থেকে চলে যাচ্ছে, আর জীবনে ওইদিন আসবো না। আল্লাহ রসুল সব কিছু বলা হলো, ইয়াসিন সূরা, আয়াতুল কুরসি সব কিছু ফু দিলে একটা ধাক্কা মারে গা হাত পা জ্বলে যায়, ফুসকা পড়ে যায়, তারপর আবার ঠিক যে আয়াতুল কুরসি সূরা পড়ে ফু দেওয়া হয়, সাথে সাথে সে তার গায়ে ফুসকা পড়ে, আবার একটু পর ঠান্ডা ঠিক হয়ে যায়। এইগুলো উল্টা বললো যে মানে কোনো সম্ভব না, হয়তো বাচ্চা মেরে ফেলবে, এবার বাচ্চারা কিছু করতে পারুক না পারুক, হয়তো দেখা যাচ্ছে আমার সবাই রাতে ঘুমায় থাকলাম, তাহলে আমার বোনকে তুলে একটা আসার মারলো, একটা বিশাল ক্ষতি হলো, তার পেটের উপর পাড়া মারলো। আর বংশের প্রথম যেহেতু সন্তান আসতে আসতে সবাই একটা আগ্রহ অনেক বিশাল। তারপর ওই হুজুরটা, ওই লোকটা মানে হুজুর বললো যে আমি রিস্ক নিবো, যদি আপনারা বলেন তাহলে আমি এই কাজটা করবো। কি করবো, আমি বোতল ভরে নিয়ে চলে যাবো। আপনি নিয়ে যাবেন, নিজে কোথায় ফেলবেন বা কোথায় কি করবেন, মাটির তলে পুতলে দেখা যাচ্ছে যে অনেক সময় ভেঙে যায়, চাপটাপে ভেঙে যায়, এ বন্ধ করে নদীতে ফেলে দেবো। তো নদীতে ফেললে এবার দেখা যাচ্ছে মাছ টাছ যদি মুক্তি দেখে না, এমন ভাবে করবো যে জীবনে কিন্তু হবে না। এই বলে বড়পাকে বললো যে আমরা অনেক মানে এই নিয়ে তো 2-3 দিন মানে আমাদের টেনশন নাই, আসলে কি করবো কি না করবো, যদি ওইভাবে যদি না যায়, যদি আমরা বোতলে পড়ি, যদি
যদি কুকুর খুলে যায় তাহলে তো সে আমাদেরকে ছাড়বে না। তো চিন্তা করতে সময় দিল, আমার সময় চিন্তা করলাম, তাকে এর মধ্যে অনেক হাতে পায়ে ধরে বুঝে আসবে। 4-5 দিন আমাদের কোনো ঘুম নাই, কারোর কোনো ঘুম খাবার দাবার কিচ্ছু নাই। বাট এর ভিতরে আপনার মানে আপনার যে বোন, হ্যাঁ। সে কি নিয়মিত খাওয়া দাওয়া সব? কিচ্ছু না, আমরা তাকে মানে কি বলবো, শুধু যখন জ্ঞান ফিরতো, খুব যখন মানে টায়ার্ড হয়ে যেত বাবা, উঠলে খাওয়া বলতো তো পা পা পা, এই পানি শব্দটা পুরো উচ্চারণ করতে পারতো না। আচ্ছা কারণ এমনি সে ছিল দুর্বল। ফার্স্ট আমার বোনের বিয়ে হয়েছিল মাত্র 14 বছর বয়সে, আচ্ছা 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 আচ্ছা। আর প্রেগনেন্সি ছিল আপনার 16 বছরে। ওকে। তো সেই ক্ষেত্রে মানে ওর যে শরীরের স্ট্রেস সেইটুকু ছিল না, জীবনে ও খুব দুর্বল ছিল। তা আমার ইচ্ছে যে ওই খাওয়ানোর জন্য খাইতে যেত, কি আছে এগুলি খাওয়া, ওর জন্য কত ভালো ভালো খাওয়া আছে এইগুলো বলতো। আচ্ছা। আমরা আসলে মানে মনে করতাম সে বড় ভাই মুখ লাগতো, খাওয়ার স্টাইল করতেছে যে খাচ্ছে সে। কিছুক্ষণ পরে যখন সে উঠতো তখন বলতো মানে বড় ভাই ক্ষুধা লাগছে বুঝাই দাও, কিন্তু খাইতে দিলে আর মুখ চলতো না, তখন আবার ঘাড় আসতো। মানে 7টা দিন ছিল, মনে হতো 7টা বছর না 7টা যুগ পার করে ফেলছে, 7টা রাত মনে করে কেউ ঘুমাতে পারিনি আমরা। তারপরে কি হলো? তারপরে ওই হুজুরটা এগিয়ে কিভাবে নিয়ে ওনার চুল ধরলো, মাথা ধরলো, ধরে বললো তোমরা সবাই একটু পাশে বলে যাও। আর আমাদের এখানে মাঝখানে যে ব্যানার পার্টিশন ছিল, একটা ছোট্ট একটা ব্যানার পার্টিশন ছিল, আমরা দেখতেছি। আমরা সবাই ধরার পরে উনি অনেক কিছু, আপনার কি বলবো, এই গোল দাগ টাগ দিয়ে কি হাবিয়ে যাবে, ধূপ টুপ অনেক কি করলো, করতে 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 আপনার গালা, তারপর আপনার ওই টেপ অনেক কিছু নিয়ে এসে মুখটা আটকানোর জন্য বড় আঙুলটা খুলতে গেল, খোলার সময় উনি কি পরিমাণ দিল, একটা সাদা ধোঁয়া দেখলাম, ধোঁয়া আছে না, ধোঁয়া অ্যাজ লাইক এ সেম সাদা একটা ধোঁয়া ওই বোতলের মধ্যে ঢুকাচ্ছে। আর ওই লোকের মানে ওরা দুইজন, বড় ভাই, মামা, আব্বা, আমার ছোট চাচা আর দুলা ভাই, এই 7 জন ব্যক্তি মিলে আমার বড় বোনকে ধরে রাখতে পারে না। 7টা পুরুষ মানুষ ধরে রাখতে পারে না। এই মুহূর্তে যখন মানে তাকে বোতল ঢুকাচ্ছে বা নিচ্ছে, তখন তো মানে প্রচন্ড মানে যে কেউ মনে করবে যে বাসায় কোনো বউকে মারতেছে বা কোনো মানে কেউ বাসায় চিল্লি মানে প্রচন্ড বড় বাতে, মানে এই গলার রগ গুলো ফুলে হয়ে গেছে এত মানে ক্লাউডে, তার আওয়াজে ভিতরে ঢুকায় যখন মুখটা চাপ দিয়ে এগুলো লাগানোর সাদা ধোঁয়ার মতো ভিতরে একটা ভালো বোতল, বোতলটা এত বড় হবে, জাস্ট এত 1 ফুট মতো হবে বোতলটা, লম্বা এরকম মোটা, সাদা ধোঁয়ার মতো। মুখটা লাগালো, কি করলো, করে দোয়া টোয়া অনেক কিছু করলো, করে মুখটা বন্ধ করলো, গালা দিল, কি দিল, হ্যান্ড দিল, দিয়ে দিবে। ওই বোতলটা নিয়ে বললো আমি বোতলটা নিয়ে চলে যাই। তখন বাজে রাত 1:30। বড় অজ্ঞানে পড়ে গেল মানে খাটানোর পরে, মানে বরাবর শরীরে কোনো কিছু নাই, শুধু মানে কি বলবো, ওই একটা প্রেগনেন্ট মানুষ পড়ে থাকলে কেমন হয়, শুধু পেটটা ছাড়া আর কিচ্ছু, ওই বোঝা যাচ্ছে না যে একটা মানুষ না কি, এটা পুরো নীল হয়ে আছে, এইখানে দাগ, মায়ের দাগ, এখানে দাগ। মানে যখন বড়পার শরীর থেকে নামে, তখন বড়পাকে যে কি পরিমাণ টর্চার করছিল, মানে মারছিল, আপনারা কল্পনা করতে পারবেন না। তার মানে একটা আঁচড়ের দাগ, মানে বিশাল আকৃতির, মানে একটা গলা এখানে টান দিচ্ছে, এইখানে টান দিচ্ছে, পিছিয়ে আসলে নিজের হাতে নিজে টান দিচ্ছে, মানে প্রায় 10-12 জায়গায় মানে এত পরিমাণ ক্ষত হয়েছে যে ওখানে পরে 2-1 জায়গায় আবার মানে শিলায় 2-3 জায়গায় শিলা দেওয়া আছে, এত পরিমাণ লোকের টান দিছে। নিয়ে চলে গেল, যাচ্ছে বনবাজার 1:30, কয়েক আমি চলে যাচ্ছি। তো এই মধ্যে আমরা একজনের কাছ থেকে একটা গাড়ি ম্যানেজ করছিলাম যে ওনাকে নিয়ে যাবে। তো ওই যখন উনি বলছিল যে আমি যখন যাবো তখন কিন্তু আমাকে একটা কিছু দিতে হবে, আমি একা হেঁটে যেতে পারবো না, আর আমার সাথে লোক দিতে হবে। তো লোক দেবো কে, দুলা ভাই যাবে, মামা যাবে, ছোট কাকা যাবে, আমরা যাবো সাথে। তারা গাড়িতে উঠে ওইটা নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে ফেলছে কোথায় এটা মানে নির্ধারিত ভাবে বলো না, ওরা খালি মামা বলছে যে, মামা দুলাভাই বললো যে আমার বুড়িগঙ্গা আছে না, বুড়িগঙ্গা নদীতে ফেলছে। বুড়িগঙ্গার আশেপাশেও কি করেনি, ফেলছে, কিন্তু ওই যাওয়ার সব বলেছে, ও বাবা বলছে যে আমার বলছে আমি যদি কোনোদিন ছাড়া পাই, আমি তো ছাড়া পাবোই, আজ পাই আর 2 বছর পর পাই, 10 বছর পর পাই, 1 যুগ পর পাই, 100 বছর পরে পাই, তোর বংশ আমি নিপাত করে তারপর ছাড়বো। মানে ওই চলে যাওয়ার পর থেকে বড় পা গায়ে কোনোদিন আসেনি। আর আমার বড় পা ছিল প্রায় 8-10 দিন মতো পুরো সেন্সলেস অবস্থা, তার কোনো রকমই
কোনো জ্ঞান ছিল না, আর প্রচন্ড ক্ষতগুলা। আর দুলা ভাই যে এত শরীর স্বাস্থ্য ভালো একটা মানুষকে যে এইভাবে একটা মেয়ে মানুষ মানে গলা ধরে তুলতে পারে, এটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। আমার লাইফের এটা একটা মানে ওইখান থেকে শুরু বললাম না। তারপরে যে ওমর মামাটার সাথে আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেল। মানে আমার প্রথম ভয় পেতাম, কারণ সে একটা উপকার করলো, যেটা লোক নিয়ে আমার বোনকে এভাবে বাঁচাইলো। আমার সেই বোনের একটা প্রথম মেয়ে হলো, আল্লাহর মতো মেয়েটা ভালো আছে, তো দুলাভাই ভালো আছে, এখনো বোনটা বেঁচে আছে। কিন্তু বোনের স্পট, গায়ের স্পট এখনো মানে একটা দুটো স্পটের দাগ আছে গলার দিক দিয়ে, যে এত পরিমাণ আঁচড় মারছিল মানে মেরে ফেলার জন্য। তো ভালো মানে কি বলবো যে মানে জিনভূত মানুষ বিশ্বাস করে না, এটা শুনতে অবাক লাগে। ভূত বলতে কিছু নেই, যা আছে জিনই আছে, খারাপ জিনগুলোই এগুলো করে। আমরা প্রেতাত্মা বলি না, যে হয় প্রেতাত্মা বা এই হরর মুভি প্রেতাত্মা, প্রেতাত্মা হলো রূপ ধরে। এই জিনগুলোই, খারাপ জিনগুলোই এইসব মানুষদের রূপ ধরে। আর ছোট্ট আরেকটা গল্প বা বাস্তব কাহিনী বলি। এটা হলো আপনার 93 সালে 93-তে আমার ছোট চাচার একটা মেয়ে হয়, নাম হলো ইভা। তখন আমি ঢাকা থেকে কুষ্টিয়া চলে যাই, আমার ফ্যামিলি কুষ্টিয়াতে থাকি। তো আমার ছোট মাকে আমি, ছোট চাচিকে আমি ছোট মা বলে ডাকতাম। তো আমার বাচ্চা যখন পেটে আসে তখন থেকে উনি মানে একটু মানে গ্রামের বাড়িতে গিয়েছিল মার বাসায়, তখন থেকেই মানে আসার পর থেকে চুপচাপ থাকতো। চাচি খুব ছটপট মানুষ, তখন চুপচাপ থাকতো। বাচ্চাটা হলো, মেয়েটা নাম রাখলো আমার ছোট বোন, নাম রাখলো ইভা। নাম রাখার পরে বাচ্চাটা শুধু মানে ছোটবেলা থেকেই খালি হাসতো, মানে একদম হওয়ার 3-4 দিন পর থেকে খালি হাসতো, মানে খালি দুইটা খুব সুন্দর লাগতো। মানে কিছু বলে কেউ খেললে খালি হাসতো, আর কিচ্ছু না, কোনো কান্না না, কোনো চিল্লাচিল্লি না। একটা বাচ্চা হলে তো কাঁদে, তাই না? রাত্রেবেলা খিদে লাগলো কাঁদে বা আমার শব্দ। কিন্তু আমরা বেঁচে ছিল 7 মাস, বাচ্চাটা 7 মাস বেঁচে ছিল, কোনো সময় কাঁদার আওয়াজ শুনিনি, খুব কষ্ট লাগে। তো কিন্তু দিন দিন মানে বাচ্চাটা মানে বড় হচ্ছে ঠিকই, কিন্তু নীল হয়ে যেত, শরীরটা নীল, মানে নীল টাইপের। তো এই জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলাম যে কি হবে, শরীরটা নীল কেন, মানে রক্তে কোনো সমস্যা নাকি। কুষ্টিয়াতে আমরা অনেকগুলো ডাক্তার দেখালাম, কোনো রকম কিছু হয় না, ঠিক আছে। আর খায় খুব কম, একদম কম। কিন্তু মানুষের তো বাচ্চাদের খিদে লাগবে। ওর মা চাচি আমার দুধ দিচ্ছে, খাচ্ছে না, কিন্তু তাকালে কি সুন্দর হাসতেছে। এই হাসিটা দেখে আমার সবাই অবাক হয়ে যেতাম, মানে এত ভালোবাসতাম আর কি, ওইভাবে হাসে কেন। তো ও হাসতে করতে করতে মানে ডাক্তারের কাছে, যখন ডাক্তার আপনার কুষ্টিয়াতে আমার একজন ডাক্তার সিরাজুল ইসলামের কাছে, মানে ওখানে হঠাৎ করে দুপুরবেলার দিকে এই 12টার দিকে বাচ্চাটা খুব মানে অসুস্থ হলে, মানে কোনো সেন্স নাই, মানে একবার এদিকে ঘোরালে এদিকে ঘোরালে, মানে কোনো মানে কোনো ফিলিংস নেই শরীরের মধ্যে। এটা দেখে চাচা বললো যে কাজ করে ডাক্তার কাছে যেত। আমি, আমার ছোট মা আর আমার ছোট ভাই এরা নিয়ে ডাক্তারের কাছে গেলাম, সিরাজুল ইসলামের কাছে গেলাম। যাওয়ার পরে ডাক্তারের বেডে যখন শোয়ালাম তখন ফের একবার হাসি দিল। হাসি দেওয়ার পরে ডাক্তার দেখে বলছে যে ও মারা গেছে। আমি মারা গেছে, আমার অবাক, মারা গেছে কিভাবে মারা গেল? এর তো কোনো অসুখ নেই, এর যদি আজকে কোনো অসুখ থাকতো, ডিসেন্ট্রি হতো বা অন্য কোনো অসুখ থাকতো এক কথা ছিল, তো বাচ্চা মারা গেল কিভাবে? বাচ্চা কিন্তু তখন আমার হাতে, আমার কাছে, আমার চাচিমার পাশে গেলে আমার হাতে। তো আমাকে দেখে বুক দেখে বলছে বাচ্চাটা মারা গেছে। তো মারা গেছে, আমি কি বলেন? হ্যাঁ মারা গেছে, এই তো 2-3 দিন হবে, গায়ে এখনো গরম আছে। কিন্তু মারা যাওয়ার পর বাচ্চাটা আস্তে আস্তে আরো নীল হচ্ছে। আমি কি করলাম, চাচাকে কি বলবো, ছোট মানে কি বলবো, আমার সামনে বাচ্চাগুলো মারা গেছে, মানে আনবিলিভ। এটা কোনোদিন বিশ্বাস করে না, এইভাবে একটা বাচ্চা অসুস্থ না, তার কোনো অসুখ নেই, অথচ বাচ্চাটা মারা গেল। ওইভাবে কোলে নিয়ে 93 ওইভাবে কোলে নিয়ে আমি মানে রিক্সায় উঠলাম, যে বাসা নিয়ে যাবো। আমার কোলেই চাচি আমার কোলেও যান, চাচি আমার তো শুনেই সেন্সলেস অবস্থা। তো ওনাকে আরো কয়েকজন লোক নিয়ে আসলো, আমি কোলে নিয়ে আসতেছি, রিক্সায় আসলাম। এসে আমার বাড়ি থেকে আমার চাচিমার বাড়িতে আপনার 200 ফুট রাস্তা একটা, এটা হেঁটে আসতে হয়। তো রিক্সা থেকে নামছি, আর এর মধ্যে আমাদের এখানে খবর হয়ে গেছে যে ইভা, ওর বাচ্চাটার নাম ছিল ইভা, আমার ছোট বোনই নামটা দিয়েছিল। তো বললো যে এরকম ইভা মারা গেছে। তো
সবাই কান্নাকাটি, এতটুকু বাচ্চা হাসতো খালি। মানে এই যে একটা হাসির কৌতূহল, এটা মানে আমাদের ফুল কুষ্টিয়াতে আমাদের ওই গলিতে মানে সবার কাছে মানে এত প্রিয় ছিল বা অদ্ভুত বিষয় একটা, যে খায় না খালি হাসে। কিছু বললেই, সামনে কিছু বললে, খেলনা দিলে খালি হাসে, দুটা গাল ভাষা হাসে, আর কোনো ফিলিংস নেই, শুধু হাসি ফিলিংস। তো আমার কোলেই ছিল মৃত্যু পর্যন্ত, আমার কোলে। আমার কোলে ডাক্তার দেখছিল, দেখার পর আমি যখন নিয়ে আসলাম তখন কেউ কোলে নেয়নি। প্রথম কোলে নেয় আমার ছোট বোন, যে বোনটা খুব ভালোবাসতো বাচ্চাটাকে, ওর নাম মিনা। তো ও তখন বিয়ে হয়নি। তো ওরা দৌড়ায় আসতেছে যে হ্যাঁ শিবিরে চলে আসছে। তো ও আইসে বাচ্চাটাকে কোলে নিল। মানে আমার বোন, আমার ছোট বোন আমার কাছে যেই কোলে নিল, নিয়ে আমার ছোট বোন হাসা শুরু করে দিল। মানে কানতে কানতে আসতেছে, আমার ছোট বোন আসতেছে, আমার মা আসতেছে, নানিরা আসতেছে, সবাই কানতে কানতে ছুটে আসতেছে বাচ্চাটা আমার কাছে নিয়ে আসবে। আমার ছোট বোনটা এসে কোলে যেই নিল, নিয়ে অটোমেটিক দেখেই মানে আমার ছোট বোনটা কোলে নিল, কিরে এই যে একটা ডাক দিয়ে হাসি শুরু করলো। আমি কি ব্যাপার, তুই হাসতেছিস কিসের জন্যে? যা সেজু ভাই, ও তো মরে নাই, ও আছে আছে। আমি ফুল মানে বোবার মতো বোবা হয়ে গেলাম। বোবা মানে কি এরকম বোবা, আমি কি বলি চাল, মারা গেছে। ও কিন্তু একটা মানে সাদা তোয়ালের মধ্যে আমার কাছে। তুই হাসতেছিস কেন? আরে হাসবো না, ওর সাথে তো আমিও যাবো। আমি তোর মধ্যে হয়তো বা খুব ভালোবাসে বাচ্চাটারে, এই সব রোজ বলছে হয়তো মিরাকল থেকে নিয়ে নে, মিনাতে নিয়ে নে। মিরাকল থেকে আমি নিতে গেলাম, আমার কাছে দেয় না, আমি আমার ছোট বোনটা দেয় না। না দেওয়ার পরে বাসার দিকে গেলাম, লাস্টই তো তারপরে নিল আমার চাচা। হ্যাঁ, চাচা এসে আমার বোনের ঘর থেকে নিল, নিয়ে বাসায় খুব কান্নাকাটি করতেছে। আর ওইদিকে যে বাচ্চা কাঁদতেছে, এদিকে আমার বোন কিন্তু হাসতেছে, প্রচন্ড হাসি। মানে আমার সবাই বলছে হয়তো বা মানে শখ পেয়ে মেন্টালিটি কোনো প্রবলেম হয়ে গেছে, আমার আপন ছোট বোন। তারপর সাথে সাথে ডাক্তার ডাকলাম, ডাক্তার নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওকে 4টা ঘুমের ইঞ্জেকশন দিচ্ছে। প্রথম দিল একটা ঘুমের ইঞ্জেকশন। কোথায় ইঞ্জেকশন দিতে আসো, কি কিছুই না। আরে আশ্চর্য, ডাক্তারকে না মানে মনে হচ্ছে যে হয়তো ঘুমালে বা এখন ঘুমিয়ে যেতে, ও যেভাবে মানে পাগলামি করতেছে যে এই ভাষাতে ও যাবে, এটা মানে মাইন্ডে লাগতে পারে। তো বাচ্চা খুব ভালোবাসতো, মারা গেছে সে একটা ভালোবাসাতে, ঠিক আছে, আমরা ওইটাই মনে করছিলাম। কিন্তু ডাক্তারও তাই মনে করছে প্রথমে। 4টা ইঞ্জেকশন দিল, আমার বোনকে কোনো রকমে ঘুম পাইতে পারে না। এই যে শুয়েছে, ধাম করে উঠে বসে পড়ে, বসে হাসে, ইভাকু মানে ওর একটা সিমটমই আলাদা। যাই হোক, আমরা মানে এদিকে লাশ কবর দিব না ছোট বোনের এই দেখবো। ছোট চাচি আমার অবস্থাও খুব খারাপ। কিছুক্ষণ পরে ডাক্তার বলতেছে যে 4টা ইঞ্জেকশন দিলাম, তারপরে ঘুমাচ্ছে না। ডক্টর রমা প্রসাদ দে, উনি মোটামুটি ভালো একটা ছিলেন। মানে ওইভাবেই থাকার পর যখন আমরা ছোট বোনকে ওইভাবে রেখে, অনেক লোকজন মিলে ওকে রেখে আমরা লাশ কবর দিতে গেলাম। কবর টবর দিয়ে আসলাম, দিয়ে এসে তখনও জিনিসটা বুঝতে পারিনি। রাত তখন বাজে 10:30 11টা বাজে। মারা গেছে 3টার সময়, দুপুর 3টার দিকে। আমরা কবর দিলাম 8টার দিকে। ছোট বাচ্চা তো অত রাত রাখলাম না। 8টার দিকে কবর টবর দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে সব মোটামুটি মন টন সবাই খারাপ। এর মধ্যে ছোট বলতেছে যে আয়, আমার ছোট বোন বলতেছে আচ্ছা তোরা সবাই আয়, রেডি হ, আয়টা লাশ কবর দিতে। কি করে না পাগলের মতো, কিন্তু ঘুমাইনি। একটা মানুষকে 4টা ঘুমের ইঞ্জেকশন দিলে তো অবশ্যই সে ঘুমাবে, তার ঘুম নেই। আমার খুব গেলাম, পরে বসে থাকতো হাসি হাসি ওটা হা 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 হাসতেছে, অচম্ভ হাসতেছি, বা আমি আসতেছি, বা আমি আসতেছি, এরকম করতো। দেখ ওই আছে আপনার ওই চাল কুড়ালে, ওই যে আপনার পিঠা বানানোর যে চাল হয় না, ওই চাল মারা গেলে যদি সেই একটা কুড়ার উপরে চাল কুড়াগুলি যেগুলো আমরা ধুবি পিঠা বা পিঠা বানাই, ওগুলো যদি রেখে দেওয়া যায় না, তো পায়ের ছাপ পড়ে। বলতেছে যে দেখা চুলার ওই কুলা আছে, কুলার উপরে দেখ এবার পায়ের ছাপ আছে। আমরা অবাক হয়ে গেলাম, কুলার উপরে এবার পায়ের ছাপ করতে আসলো। আমার মানে ছোট চাচির আপনার মা ওই পিঠা বানানোর জন্য সকালবেলা ওই চাল গুঁড়া করে শুকাইতে দিছিল চালের উপরে, মানে চালার উপরে, চিড়ে চালের উপরে। তো আমরা নামালাম, নামাদের সত্যি দিতে 2টা বাচ্চার পা, যে ইভাটা মারা গেছে না, সে ওর 2টা পায়ের ছাপ। তখন বুঝে গেছে যে এর ঘাড়ও কিছু আসে না। কি হলো, আমাদের এখানে একটা কবিরাজ আছে, ওনার নাম বললে মোটামুটি মানে জিনভূত হোক যে হোক, মানে একটু সমীহ করে চলে। ওনার নাম হলো আফি চাচা। আমার একটা তাওয়াই ছিল, ওনাকে যা বললাম তো বলে দিলাম তাহলে আমি আফিকে নিয়ে আসি। তো
তো আফিসা জায়গায় গেল, নিয়ে আসলো বাসায়, নিয়ে এসে দেখেই বললো যে আমার আফিসা যখন বাসায় আসলো এসে বললো যে কি ব্যাপার, তুমি কি শুরু করছো এগুলো, মানে উনি দেখে চিনে ফেলছে। ওরা বলছে যে কি আপনি আইছেন, তখন কি কি ব্যাপার তুমি কি বলছো না, ওই ইভারের নিচে এখন তো মিনারের নিচে, আমার সর্বনাম নাম মিনা। বলছে আমি আছি আর নিতে পারবো না, তোরে আনছে কে, ওই আমার কথা বলতেছে যে মহিন গেছিল আনতে, আর দাঁড়া তোরও দেখবো এই বলে তুই কে কি আসলে বিষয় বল, আমরা শুনতেছিলাম। হ্যাঁ বোনকে তখন বলতেছে যে ইভার শরীরে আমি ওর মারপেটের থেকে ছিলাম, ইভারে মারছি আমি, ইভা তোর খাইতে দিবে কি, সব তো খাওয়া আমি ওরে খাওয়াইতাম। আর আমি বলছি তুমি আমার শরীরে কয়েক যে ইভা যখন মারা গেল আমি বলতো কি ওই যে তোর শরীরে একটা তাবিজ আছে তো, ওই তাবিজটার কারণে আমি তোরা ধরতে পারি নাই। যখন ইভা মারা যায় একদম স্পষ্ট ভাবে কথা বলতেছে, যখন ইভা মারা যায় তখন আমি শরীর থেকে নামতে গেছি, নামতে যায় দেখি যে তোর শরীরে তাবিজ, তুই শরীরে তোর শরীরটাতে আমি ঢুকতে পারি নাই। আর তোর ছোট বোন দৌড়া এসে কোলে নিল, আমি তো এই অপেক্ষায় ছিলাম, অন্য কেউ কোলে নিলে আমি ধরতাম না, তোর ছোট বোন ওরা বেশি ভালোবাসে না, এর জন্যই আমি ওরা ধরলাম। আর ও আইসেই প্রথমে কোলে নিচ্ছে, মানে আমার ছোট বোনটা এসে কিন্তু লাস্টটাকে আমার থেকে ছোট বোনটাই নিছে, কিন্তু যখনই তোর কাছে নিছে, তোর কোলে থেকে নিছে, তখন কিন্তু আমি ওকে ধরছি। মানে এইখানে মানে এবার তো আমার চাচা তো বোনটাকে তো মারলই, মানে আমার বোনটাকেও মারতে গেছে, কিন্তু আমার শরীরে তাবিজটা ছিল দেখে নিতে পারেনি, মানে আমার শরীরে আসতে পারেনি আর কি, আর শরীর থেকে নামতেও পারেনি, যে নেমে চলে যাবে এই অপশনটা ও পায়নি। এই নিয়ে অনেক দিন, প্রায় আপনার 15 দিন মতো অনেক অনেক ঝামেলা, হাত কাটে পা কাটে, মানে এই উড়ে চলে যাচ্ছে এই যাচ্ছে, মানে একটা অবাস্তব মানে ঘটনাগুলো ঘটতো, ঠিক আছে। তারপর আমরা মানে অনেক ধৈর্য ধরে ওইটাকে ট্যাকেল দিই, ট্যাকেল দেওয়ার পর আফিস চাচা এটাকে কন্ট্রোল করে, মানে ওনাকে কন্ট্রোল করতে গেলেও মানে ওনাকে অনেক ঘাম ফেলতে হয়, মানে অনেক কষ্ট করতে হয়। পরে ওনাকে আমরা দেখছি যে আসতো, ওটাকে আমরা দেখছি, আমাদেরকে দেখাইছিল তার চেহারাটা। আমরা কিন্তু আমি এভাবে বলতে কি আমি সরাসরি জিন দেখেছি, আমি স্টেপটা সরাসরি দেখেছি। আপনার কুকুর দেখবেন আজানের সময় প্রচন্ড ডাকে, তার কারণ হলো যে তখন জিনরা বিভিন্ন জায়গায় লুকায় থাকে, আজানের ধ্বনি তাদের কানে গেলে তাদের কানে জ্বালাপালা বেঁধে যায়, তখন তারা যত দূর পায় দৌড় মারে, তখনই কিন্তু কুকুরগুলো ডাকে। আর কুকুর গরু এগুলো দেখতে পারে, এসব আমরা যেগুলো না দেখি ওরা কিন্তু দেখতে পারে। অনেকে আমরা মনে করি যে আজানের সময় কুকুর ডাকে কেমন একটা বিশ্রী ব্যাপার না, কিন্তু অনেকে মাইন্ড আসলে কিন্তু তা না। অরিজিনাল ঘটনা আজানের সময় ওই জিনভূতগুলো আজানের ধ্বনির থেকে পলানোর জন্য তারা এই দৌড়টা মারে, অনেক উপরে উঠে যায় যতদিন আজানের ধ্বনি না যায়। আর তখনই কুকুর দেখে কুকুর ওদেরকে ধরতে যায় বা চিল্লাচিল্লি ডাকাডাকি করে। তো ওই মানে মানে কি বলবো, আমার ওই ছোট বোনের ঘটনা থেকে মানে আমাদের ওই বাসার সামনেই ওরকম কুকুর থাকতো, যখন ছোট বোনের গায়ে আসতো পাড়ার কুকুরগুলো ওরকম দৌড়ায় আসতো। আর যখন আমি ফেস টু ফেস জিন দেখি, সেদিন দেখেছি দুটো কুকুর প্রচন্ড ডাকতেছে, কামড় দিতে আসছে, আরেকটা কুকুর আমার পাশ দিয়ে হাঁটতেছে, ওর কিন্তু মাটিতে পা পড়বে না। সবচেয়ে বড় কথা হলো ওদের কিন্তু মাটিতে পা থাকে না, মাটির থেকে পাটা উপরে থাকে। এলো জিন, অন্তত 4 ইঞ্চি হলে উপরে থাকবে, উপর দিয়ে হাঁটবে, পা লড়বে উপর দিয়ে হাঁটবে। এটা খুব মানে মারাত্মক ঘটনা। আর একটা ছোট্ট ঘটনা বলি, সেটা হলো আমার ওয়াইফের। আমার মনে হয় আমরা একেবারে শেষে চলে আসছি, আমরা খুব শর্ট 2 মিনিট থেকে 3 মিনিট সময় পাবো। আমার ওয়াইফই আমাকে মেরে ফেলার জন্য, আমার বিয়ের এই 1.5 মাস পরে, 1 মাস পরে হঠাৎ করে আমার ওয়াইফ একদিন আমার বুকের উপর বসে আমার গলা টিপতে ধরছে, আচ্ছা মেরে ফেলবে। আমি তো কি ব্যাপার, আমি বুঝতে পারি ফাট করে টাকা দিয়েছি, আমার ওয়াইফ একদম পুরো চুল ছাড়া তো মেরে ফেলাম। কি ব্যাপার তুমি কি ব্যাপার, তুমি কি শুরু করছো? আমি তুমি শুনলাম মতো নামে না, আমি ধাক্কা মারলাম, পড়ে গেছে সেন্সলেস হয়ে গেছে। তো যাক আমি বুঝালাম, বুঝাতে বললাম কি ব্যাপার, তখন রাত 2:30 বাজে। সেটা অনেক ইতি কাটছিল, ওটা অন্য কোনোদিন একদিন বলবো। মানে
মানে বাস্তব যেগুলো খুব চমৎকার ভাবে আপনি গল্পগুলো বলেছেন, খুব ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর মুখোমুখি আপনি এবং আপনার পরিবার হয়েছেন, সেটা আজকে আমরা একবার জানলাম। এখনো বলে যদি ইন কেস অফ যদি সেইটা যদি ছাড়া পায় কোনোদিন, তো আমাদের ফ্যামিলি কাউকে রাখবে না। শেষ 7 দিনে যে যা করেছে আমাদের ফ্যামিলিকে, মানে মনে করেন যে একটা মানুষকে মানে বলার মতো। দাদা, আমরা আশা করবো যে আপনার ফ্যামিলি এবং আপনার সাথে এরকমের ঘটনার পুনরাবৃত্তি হবে না। মঈন ভাই, অনেক অনেক ধন্যবাদ এত চমৎকার ভাবে সুন্দর করে ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। নিশ্চয়ই অন্য কোনো সময় আপনার কাছে থাকা অন্য অভিজ্ঞতাগুলো আমরা শুনবো। ইনশাল্লাহ চেষ্টা করবো বলার জন্য। আপনাকেও ধন্যবাদ এখানে আসার জন্য, সুযোগ দেওয়ার জন্য। বললাম তো আমি চেয়েছিলাম যে লাইফে একটা লিখতে, ভূতের স্টোরি লিখতে। And definitely you should, because আপনার এত চমৎকার চমৎকার অভিজ্ঞতা আছে। এগুলো প্র্যাকটিক্যালি আমার নিজের হাতে, আমি কিন্তু কাউকে শুনে না, আমার নিজের হাতে। যেমন রাতে 3টার সময় জাল মারতে উঠছি, সব 2 চাচা ভাইস্তে মিলে পুকুরে জাল মারবো, দেখি একটা মেয়ে লোক পুকুর থেকে উঠতেছে। আমার বাড়ির পাশেই একটা পুকুর, আচ্ছা, সাদা ধবধবে বুড়ো একটা মেয়ে মানুষ উঠতেছে, উঠে এক পুকুর থেকে আরেক পুকুরে গেল। দেখছেন আপনি? হ্যাঁ, স্ট্রেট। আমরা কিন্তু চুরি করে মাছ চুরি করবো, কুষ্টিয়াতে ছিলাম তো, বন্ধু বান্ধব করো না, এরকম মাছে জাল ফেলতে যাবো, যা দেখি যে একটা মেয়ে লোক উঠে কিছু না, উঠে পানির পুকুর আসতে আসতে আরেকটা পাশের পুকুরে চলে গেল। যেই পুকুরের পানি আজ পর্যন্ত 1 ইঞ্চি কমে না, প্রচন্ড কালো পুকুরের পানিটা। এই পুকুর থেকে ওই পুকুরে চলে গেল। মানে সামনে না পড়লে কেউ বুঝে না। এক্স্যাক্টলি, মানে ওই মুহূর্তটা না আসলে কেউ বিশ্বাস করতে চায় না। বিশ্বাস করতে চায় না, ঠিক আছে? যদি একদিন পড়ে না, তখন মানুষের ছায়া দেখলেই ভয় পায়। এমনও সময় আছে মনে হচ্ছে আর পিছনে কি হাঁটছে, আসলে কিন্তু কেউ না। মনের কাছ থেকে কিন্তু মানে একটা কনফিউজ তৈরি হয়ে যায়। ঠিক আছে? তো অনেকে মনে করে এগুলো গল্প, বা যদি আল্লাহ না করুক কারোর কপালে যেন না পড়ে এগুলো। দোয়া করি যেন সবাই ভালো থাকে। স্টুডিও রিক্যাপ। ইশতিয়াক আলীর সাথে দেখা হয়েছিল একজন উর্দু বিভাগের শিক্ষকের সাথে। উনি হচ্ছে পাকিস্তানে থাকতেন। পাকিস্তান থেকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে উর্দু বিভাগটি রয়েছে, সেই বিভাগে কোনো একটি রিসার্চের কাজে উনি এসেছিলেন। তো উনি একটা সময় পেশায় ডাক্তার ছিলেন এবং তার নিজের উর্দু, যেহেতু পাকিস্তানের একটি রাষ্ট্রীয় ভাষা, তো নিজের ভাষার প্রতি ভালোবাসার জন্য উনি চলে গিয়েছিলেন উর্দুতে। ভদ্রলোকের এমন তুখর মেধা ছিল, এমন তুখর একটি মস্তিষ্ক ছিল, যিনি একবার দেখলে কোনো কিছু বলতেন না। উনি যখন বাংলাদেশে এসেছিলেন, ওনার এক ছাত্রের ঘটনা। উনি হচ্ছে বাংলাদেশ কেবল স্বাধীন হয়েছে, স্বাধীন দেশের অনেক জায়গায় তখন চিকিৎসার অভাব, মেডিকেল টিম এর জন্য বিভিন্ন জায়গায় তখন ডাকা হচ্ছে। উনি ওই সময় ডাক পেয়েছিলেন নাটোরের কোনো একটা জায়গা, সঙ্গত কারণে আমি নাম বলছি না জায়গাটির, কোনো একটি জায়গা, এবং খুব পুরনো একটি জায়গা, নাটোর সদরের। তো ওনাদেরকে থাকতে দেওয়া হলো প্রথমে সার্কিট হাউসে। সার্কিট হাউস থেকে কাজ ডিস্ট্রিবিউশন হয়ে যাবে এবং ওনাদের জায়গায় পড়লো পুরনো রাজবাড়ি যেটা আছে, নাটোর রাজবাড়ি, উত্তরা গণভবন যেটাকে আমরা বলি এখন, সেই রাজবাড়ির কোন একটি জায়গায়, কোন একটি ভবনে, পরিত্যক্ত ভবনে শিফট করে দেওয়া হলো তাকে। প্রথম 2 দিন যাওয়ার পর তৃতীয় দিন তার কাছে মনে হচ্ছিল যে এই এলাকার লোক তাকে ঠিক মতো নিচ্ছে না, ঠিক মতো নিতে পারছে না। সবকিছুই একটা উইয়ার্ড সিচুয়েশনের মধ্যে, তাই না? আমাদের কিছু কিছু কর্মচারী আছে, বাড়ির হোক অফিসের হোক, দেখবেন তাদের চোখের দিকে তাকালে একটি ভয়ার্ত একটি রূপ দেখা যায়, সাধারণ রূপ না, চোখ ছোট, চোখ মানে একটা চোখ নষ্ট। ওনাদের এরকম একটা দারোয়ান দেওয়া হয়েছিল, মানে সবসময় ক্যাটরিক করবে যিনি, ওনার নাম ছিল হচ্ছে ভুলুয়া, রাম সিং ভুলুয়া, এরকম একটা নাম ছিল। তো
তৃতীয় দিনের দিন রাম সিং এসে জানালো সকালবেলায় খাবার দিতে এসে যে সাবজি যে আপনি জানো সন্ধ্যার পরে বের হবেন না আপনি। তো ইশতিয়াক সাহেব জিজ্ঞেস করলেন যে আমি সন্ধ্যার পর কেন বের হব না, সন্ধ্যার পর বের হলে সমস্যা কোথায় আমার? তো ওই রাম সিং আর কি বলছে যে এই এলাকাটা হচ্ছে অনেক খতরনাক আছে। তখন পাকিস্তানে তখনও বাংলা ভাষাটা পুরোপুরি যাই বা প্রতিষ্ঠিত হতে পারেনি, বা আমি যেটাই বলি অনেক পাকিস্তানি তখনও ছিল, বিহারি পাকিস্তানি এখনো আছে। তো উনি ওনার ভাষায় বলছেন যে এই জায়গাটা অনেক সন্ধ্যার পরে ভয়ানক হয়ে ওঠে। তখন বলে যে ভয়ানক ঘটবে কিনা, আমি একটা মেডিকেল স্টুডেন্ট, আমি যদি ভয় পাই তাহলে তো সমস্যা হয়ে যাবে। তখন উনি আর কি খাবার দিয়ে চলে যায়। রাত্রে বেলায় ইশতিয়াক সাহেব মানে প্রতিদিন রাত্রে ঈশার নামাজের পর মানে নিজে তসবিহ গুনতেন এবং রাত্রিবেলায় হচ্ছে নামাজ পড়তেন, গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো ইশতিয়াক সাহেব এর সাথে ছিল ওনার ভাগ্নে, আপন ভাগ্নে। রাত্রিবেলায় আমি যদি আমি রুমটা যদি বর্ণনা করে দিই বা যেখানে ছিলেন ওটা বর্ণনা করি তাহলে আপনাদের শ্রোতাদের জন্য বুঝতে সুবিধা হবে। একটা বাড়ির হচ্ছে দুটো রুম এবং আশেপাশে হচ্ছে একটু জঙ্গলি টাইপ, তার কিছু পেছনে কিছু দূর হেঁটে গেলে পেছনে হচ্ছে একটা পুকুর পাওয়া যাবে। পুকুর বলবো না, ঠিক দিঘি বলবো এটাকে, একটা বড় দিঘি। প্রতিদিন এবং বাড়িটার সাথে দুটো রুম, পাশাপাশি দুটো রুম, সামনে একটি করিডোর আছে এবং করিডোরের সাথে হচ্ছে কয়েকটা সিঁড়ি লাগানো ওনার ভাষ্য মতে। তো ওনার ভাগ্নে ছিলেন, রাত্রেবেলায় ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, মানে কোনো একজন নক করছেন। তখন হচ্ছে বালা সিস্টেমে যেই দরজা ছিল বালা দিয়ে আটকানো যেত, বালায় কেউ যেন খটখটাচ্ছেন। এবং তো উনার ভাগ্নে জড়ো চোখে ঘুম নিয়ে উঠে জিজ্ঞাসা করছেন যে কে বাইরে, কে? এদিকে ইশতিয়াক সাহেব নামাজ পড়ছেন, একটা কুপি জ্বলছে ঘরে, ঘুমানোর আগে কুপিটার একদম নিচ আলোটা কমিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি অনুভব করেন এখন যে একটা ঘর অন্ধকার, কোনো রকমে মিটমিট করে একটা আলো জ্বলছে, পাশে একজন নামাজ পড়ছে, এ সময় একটা গভীর রাতে আপনাকে কেউ ডাকছে। তো উনি আর কি জিজ্ঞেস করলেন যে কে? উপর থেকে উত্তর দিচ্ছে না, কে কেউ বলছে না। আবার জিজ্ঞেস করতেছেন ওই ভাগ্নে যে কে? তো ওই পাশ থেকে মানে ভয়েসটা হচ্ছে প্রথমে এরকম আসলো যে আমি একটা খালি চিপসের প্যাকেট যদি কাঁচুমাচু করে অনেকক্ষণ ধরে মোড়াই তাহলে যেরকম আওয়াজটা আসবে, এরকম একটা ভাষা, যে ভাষাটা আমাদের পক্ষে বোধগম্য নয়। এবং এটা একসময় আসছে মেয়েদের কণ্ঠে, একসময় আসছে ছেলেদের কণ্ঠে। তো এইটা ওনাকে, আর ইশতিয়াক সাহেব তো নামাজে মগ্ন আছেন, তো ভাগ্নে যিনি ছিলেন রহমান, উনি ভাবছে যে আমি কি মামাকে ডাকবো, নামাজরত অবশ্যই ডাকবো নাকি আমি নিজে গিয়ে দেখবো। আবার এত রাতে এরকম একটা সিচুয়েশনে ডাকছে কেউ। তো উনি কাছে গিয়ে দেখে যে মানে এরকম ছিল যে দরজার উপর থেকে আর কি মানে ছায়া দেখা যায়, দুঃখিত, নিচ দিয়ে যে ফাঁকা অংশটুকু ওটার দিকে ছায়া দেখা যাচ্ছে যে, কিন্তু যিনি দাঁড়িয়ে থাকবেন তার পায়ের ছায়া পড়বে, এটা হচ্ছে স্বাভাবিক। অস্বাভাবিক ছিল কোনো ছায়া ছিল না। এবং একটা মানুষ আপনার পাশে বা সামনে দাঁড়িয়ে থাকলে আপনি অবশ্যই তার অস্তিত্ব টের পাবেন, কিন্তু উনি যেটা টের পাচ্ছিল যে ওখানে একজন না, কিছু না হলে অনেক মানুষ আছে। তো উনি আবার জিজ্ঞেস করলেন কে? ওই পাশ থেকে এইবার আরবি, ঠিক এটা আরবি এবং বাংলা দুটো মিক্সড একটা ভাষায় আসলো। মানে ইশতিয়াক সাহেবের নামটা নিচ্ছেন, এটা বোঝা যাচ্ছে যে ইশতিয়াক সাহেবকে চাই, ইশতিয়াক সাহেবকে দরকার। তো এর মধ্যে ইশতিয়াক সাহেব নামাজ থেকে উঠেছেন, নামাজ থেকে উঠে দেখেন যে অবস্থা, উনি দরজা খুলে সাথে সাথে দেখেন কেউ নাই ওখানে, কেউ নেই। তো এটা স্বাভাবিক যদি বলতে চাই তাহলে বলবো যে পুরোটা হ্যালুসিনেশন বা ইলিউশন ছিল ভাগ্নের। তো উনি তো দেখেননি, উনি যেহেতু নামাজে ছিল, উনি করলো কি পরের দিন সকালবেলায় স্থানীয় হুজুরকে জানাইলো যে আমাদের এরকম একটা, আমার ভাগ্নের সাথে রাতে এরকম ঘটনা ঘটেছে,
ইভেন আমাকে এলাকার লোকজনও অভিযোগ করেছে যে এই আপনি যে বাড়িতে থাকেন বা যে এরিয়াতে থাকেন এখানে আপনার থাকা ঠিক না। হুজুর নামাজ শেষে ওনাকে বসতে বললেন এবং বসার পর ওনাকে বললেন যে আপনি কাজ করুন, আপনি আজকে রাতেই চলে যান এখান থেকে। কেন? আমি তো এখানে ট্রিটমেন্ট করার জন্য এসেছি। না, আমি যেটা বলছি আপনি সেটাই ভালো হবে, আপনি চলে যান আজকে এখান থেকে। ঠিক এইভাবে বলছে, ফোর্স করছে যখন, ঠিক তখন ডাক্তার সাহেব মানে ঠিক ভরসা রাখতে পারলেন না। উনি বাসায় ফিরলেন এবং উনি কালকেই চলে যাবে এরকম একটা অবস্থা। তো ওই দিনকে ডিসি সাহেব আসছেন এবং যেহেতু ডাক্তার ওখানে ট্রিটমেন্ট আছে, ডিসি সাহেব আসলেন। ডিসিকেও জানালেন উনি যে এরকম একটা ঘটনা ঘটছে, এরকম কিছু উইয়ার্ড ঘটছে, আমরা তো চলে যেতে চাচ্ছি। তো ডিসি সাহেব খুবই আশ্বস্ত করলেন, আরে না ভাই, এটা কোনো সমস্যাই না, আপনি আমার বাসায় শিফট হয়ে যাবেন, দরকার হয় আপনার কোয়ার্টার আছে সেখানে শিফট হয়ে যাবেন, তবে দেখেন আমাদেরকেও তো রিপোর্ট করতে হয়, আপনি থেকে যান। এই আশ্বস্ততা পেয়ে পরের দিন থাকলো। তো সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে ইশতিয়াক সাহেব এবং ওনার ভাগ্নি রহমান ওই যে দিঘিটা ওইখানে বসে আছেন। মানে এরকম হয়েছে যে কেবল আজান হয়েছে, একটা ঘোর ভাব থাকে এই সময়টা। উনি দেখছেন ঠিক পুকুরের মাঝখান থেকে, দিঘির মাঝখান থেকে অনেক বড় বড় আলোর কিছু মই উঠে আসতেছে এবং এই মই বেয়ে বেয়ে কিছু আলো উঠতেছে এবং এই আলোগুলো হচ্ছে আগুন টাইপ আলো। ঠিক একটা আছে লাইট, আমরা যেটা দেখি বাল্বের আলো, একটা হোয়াইট আলো দেখি, আর একটা হচ্ছে আমরা লাল বাতির আলো দেখি, একটা হচ্ছে আগুন এর মতো। এইরকম একটি আলো উনি দেখতে পেলেন এবং দুজনাকে একদম কাঁচোমাচো করে ধরে যে এখানে আর থাকা যাবে না, রাত পেরোলেই বাড়ি। কিন্তু কে জানতো যে রাতে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটতে যাচ্ছে আজকে। এই স্টোরির সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই জায়গাটুকু। ওনারা রাতে ঘুমিয়ে আছে, যথারীতি ইশতিয়াক সাহেব তাহাজ্জুদ নামাজ পড়ছে এবং আব্দুর রহমান ঘুমোচ্ছে। ঠিক রাত 2টো থেকে 3টা, 3:30টার মধ্যে এই সময়টুকু আবার ঠিক একইভাবে কড়া নাড়ছে বাইরে থেকে এবং বোঝা যাচ্ছে যে ইশতিয়াক সাহেবকেই চাই এরকম। এবং আজকে একজন বাংলায় বলছে, ইশতিয়াক সাহেব আছেন, আমাদের ডাক্তার লাগবে, এরকম কমান্ডিং মোডে। তো এবার আব্দুর রহমান দরজা খুলে দিয়েছেন, যেহেতু কেউ মানুষের আওয়াজ, উনি খুলে দেখলেন যে আমরা যদি গাউন পরি, গাউন যদি আমি যে হুডিটা পরে আছি সেই হুডিটা যদি আমি নামিয়ে দিই বেশ খানিকটা, তাহলে কিন্তু আমার মুখটা দেখা যাবে না। এই অবস্থায় কিন্তু পা দেখা যাচ্ছে না। আব্দুর রহমানের তো তখন বুঝতে বাকি নাই যে ইটস প্যারানর্মাল থিং এবং ইশতিয়াক সাহেবকে ডাকলেন যে ডাক্তার সাহেব আপনাকে যেতে হবে। কেন, কোথায় যাবো এত রাতে? তো আমার তো ডিউটি না এত রাতে, আমি তো যেতে পারি না। আপনাকে যেতে হবে, আমাদের ওস্তাদ অসুস্থ, আপনাকে যেতে হবে। তো উনি ডাক্তার সাহেব বলছে আমার কাছে তো কি সব তেমন কিছু না, স্টেথোস্কোপ এই যেগুলো আছে, বলে এগুলো নিয়ে চলেন। তো আমি বাড়ির বর্ণনা দিয়েছি আগে, উনি করিডোরে এসে দেখলেন যে ওনার যে মাঠটা সামনে আছে, নাটোর রাজবাড়িতে গত 50 বছর আগেকার কথা চিন্তা করুন, এত এত কনস্ট্রাকশন কিন্তু ছিল না ওখানে। সো উনি দেখলেন যে পুরো মাঠে, আমরা যখন দেখি যে কোনো একটা রাজনীতির হচ্ছে, একটা বড় অনুষ্ঠান হচ্ছে, মানে জায়গায় দেখবেন যে 10 জন 15 জন 20 জন, এখনো শুরু হয়নি অনুষ্ঠান, তার আগে ওই রকম ভাবে অনেক সেম গাউন পরা এবং তাদের পা দেখা যাচ্ছে না। তো উনি বুঝতে বাকি নাই ওনার যে কোনো একটা ঝামেলা হচ্ছে, কিন্তু উনি তো অসহায়। উনি গেলেন, উনি একদম মূল যে দরজায়, সদর সিংহ দরজা, সেখানে আসলেন এবং দেখলেন যখন প্রেসিডেন্ট আসে
তখন যেভাবে সেনাবাহিনী, যেভাবে প্রধানমন্ত্রী আসে, যখন এসএসএফ দুটো রাস্তাকে ব্লক করে দিয়ে 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যে কোনো যানবাহন থাকে না, ওই রকম ভাবে হাজার হাজার ওই রকম গাউন পরা সৈনিকের মতো দাঁড়িয়ে আছে এবং ওনাকে আর কি অনার করে নিয়ে যাওয়া হচ্ছে ওই ডাক্তার সাহেবকে। তো উনি বলল যে কোথায় যেতে হবে, উনি বলল যে চলেন। দেখলেন যে একটা ঘোড়া আনা হয়েছে, খুব ধবধবে সাদা একটা ঘোড়া, এবং ঘোড়ার উপরে উঠে ওনাকে নিয়ে যাওয়া হলো। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে, উনি যে দেখলেন রোগীটা হচ্ছে ওই মসজিদের ইমাম সাহেব। উনি বেশ অসুস্থ। সকালে যার সাথে কথা হয়েছিল, সকালে যিনি বললেন যে আপনার এখানে থাকা ঠিক হবে না, আপনি বরঞ্চ চলে যান, দেখলেন যে ইমাম সাহেব অসুস্থ। উনাকে ঘিরে এরকম গাউন পরা, সাদা ধপধপে গাউন পরা অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। ডাক্তার যাওয়ার সাথে সাথে ওনাকে জায়গা করে দেওয়া হলো। উনি দেখলেন যে ডাক্তার সাহেব অনেক অসুস্থ এবং প্রায় মৃত্যু শয্যায় আছেন। তো উনি আশ্চর্য হবেন, নিজেকে বিশ্বাস করতে পারছেন না যে কি ঘটছে আসলে ওনার সাথে। উনি দেখলেন এবং ওই ওদের মধ্যেই একজন বলল যে দেখেন কি করতে পারেন, রোগীকে বাঁচানো সম্ভব কিনা, তাই জিজ্ঞাসা করছেন। উনি বলছেন যে ওনাকে তো এই অবস্থায় বাঁচানো হসপিটাল ছাড়া সম্ভব না, এভাবে আমি কি করতে পারি এখানে। উনি বলছেন না, হসপিটাল না, আপনি এখানেই বসেই করবেন, আপনার যা লাগে আপনি বলুন, এখানে তাই হাজির করে দেওয়া হবে। বলছে আমার যা লাগে আপনি তাই কেমনে হাজির করবেন, আমার তো এখন এমন একটা ওষুধ লাগবে যেটা মাত্র সদর ছাড়া পাওয়া যাবে না, আর এত রাতে আপনি কিভাবে পাবেন, আপনি তো সকালে পাবেন। বলে ওষুধের নাম লিখে দেন, উর্দুতে ওষুধের নাম লিখে দেন এবং কোথায় পাওয়া যাবে সেটা লিখে দেন। বলে আপনি লিখে দিয়ে কি করবেন? তখন ওনারা বলছেন যে এটা দিয়ে তো আপনার কাজ নাই, আপনার কাজ হচ্ছে ওষুধটা লিখে দেবেন, আপনি যেভাবে হোক আমরা এনে দেবো। উনি ওষুধ লেখার পরে ওনাদের হাতে দিলেন একটি চিরকুটে এবং দেখলেন যে 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম, ওনার ভাষ্য মতে যে ঠিক কয়েক মুহূর্তের মধ্যে একদম প্যাকেট করা ওই দোকানের যে ব্যাগ, সেই ব্যাগ ছাপ রয়েছে, সেই দোকানের ওষুধ চলে এসেছে। উনি ফজরের আজান পর্যন্ত ডাক্তার চেষ্টা করলেন, কিন্তু যার মৃত্যু লেখা আছে তাকে তো বাঁচানো সম্ভব না এভাবে, তকদির। ডাক্তার কে এক সময় ইমাম সাহেব বলছেন যে ডাক্তার সাহেব, আপনাকে আমি বলেছিলাম সকালে আপনাকে চলে যেতে, আপনি জাননি, আমি তো মারা যাবো আমি জানি। আপনি যাদের দেখছেন এরা কেউ ইহজগতের না, সবাই জিন। এর মধ্যে একজন জিনের খুব উচ্চ মার্গীয় একজন লোক আছেন, যিনি আপনাকে এনেছে আমার চিকিৎসার জন্য। আমি এদেরকে নিষেধ করেছিলাম, কিন্তু ওই যে মসজিদে ওরাও নামাজ পড়ে আমার সাথে, ওরা আপনাকে দেখেছিল, তাই আপনাকে বিশ্বাস করে এনেছে। আমি চলে যাব, আমি মারা যাব, এবং আপনি আজকে যা আপনার সাথে ঘটেছে আমি বিশ্বাস করি যে আপনি এটা বুঝবেন এবং এখানে থাকবেন না। আপনি যেখানে থাকেন সেটা হচ্ছে জিনের রাস্তা, জিনের চলাচলের রাস্তা। আপনি যেখানে থাকছেন সেখানে সমস্যা হচ্ছে। এবং যারা শ্রোতারা আছে, এই গল্পটা আমি এখানে শেষ করছি, শ্রোতারা আছে বা অনেকের বাড়িতে দেখা যাচ্ছে যারা শুনছেন, দেখা যাচ্ছে যে ডাইনিং টেবিলে একটা চেয়ার ঠিক মতো চেয়ারের জায়গায় থাকে না। আবার আমি একটা জিনিস আপনি রাখলেন, দেখা যাচ্ছে সকালবেলায় ঠিক অন্যভাবে রাখা আছে। এটা অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে আমাদের দুনিয়ায় তো জিন আছে, সেই জিনের একটা নির্দিষ্ট ওয়ে আছে চলাচলের জন্য, তারা সেই রাস্তাটাই সব সময় চেনে। পাখিরা যেমন তাদের নিজ বাড়ি চেনার জন্য একটা নির্দিষ্ট রাস্তা অবলম্বন করে, জিনরাও ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা রাস্তা অবলম্বন করে। তো এই জিনিসগুলো হয় কিন্তু এই কারণে। তো এটাই ছিল ঘটনা। স্টুডিও রিক্যাপ। এই ঘটনাটা একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার থেকে কালেক্ট করা। তিনি প্রায় 5 বছর ধরে অ্যাম্বুলেন্স চালাচ্ছেন। ঠিক 3 বছর আগে একটা মেয়ে ঢাকায় থেকে লেখাপড়া করত, কোনো একটা কারণে সেই মেয়েটা সুইসাইড করে। যেহেতু সুইসাইড কেস, এই জন্য পোস্টমর্টম হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। তারপর কোনো একভাবে জানা গেছে যে মেয়েটার বাড়ি হলো ফেনীর ছাগলনাইয়াতে। তারপর একটা অ্যাম্বুলেন্স করে লাশটা পাঠানো হচ্ছে ছাগলনাইয়ার উদ্দেশ্যে। তারা যাচ্ছে হঠাৎ করে দেখে যে হেল্পারটা ঘুমাচ্ছে। তারপর ড্রাইভারটা বলে যে তুই ঘুমাস না, একটু সজাগ থাক
থাকলে একটু আমার একটু ভালো লাগে, নাহলে একা একা লাগে। তারপর অনেক দূর যাওয়ার পর দেখতেছে যে আবার ঘুমাচ্ছে। পরে ড্রাইভারটা অনেক অনেক রাগারাগি করছে হেল্পারের সাথে যে তুই যদি এরকম করে যদি ডিউটি করিস তাহলে কালকে থেকে তোর আর আশা লাগবে না, তুই বাসায় থাকবি, তোর আর আশা লাগবে না। এরকম করার পর অনেক রাগারাগি হয়েছে। রাগারাগি করার পর তারা অনেক দূর গেছে। হঠাৎ করে ড্রাইভার আবার স্মোক করতো। হঠাৎ করে তার গাড়িটা থামালো এবং একটা খালি জায়গা দেখে সিগারেট হাতে নিল। যখন সিগারেটটা জ্বালাবে, আমি বলে রাখি উদয় ভাই, জায়গাটা ছিল একদম খোলা জায়গা, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, কোনো দোকানপাট, কোনো মানুষজনের চিহ্ন নেই। তারপর উনি স্মোক করতেছে। তারপর দেখতেছে যে বেশ কিছু দূরে, ধরেন ভাইয়া 40 থেকে 50 ফিট ডিস্টেন্স হবে, একটা দুইটা তাল গাছের মাঝখানে একটা অবয়ব দাঁড়ায় আছে, দুই তাল গাছের মধ্যে পা দিয়ে। তখন সেটা দেখে সে একটু ভয় পাইছে এবং দোয়া কালাম পরে সে আবার গাড়িতে চলে আসছে। গাড়িতে চলে আসার পর সে আর হেল্পারকে কিছু বলে নাই। তারপর হেল্পারকে বলে যে তুই একটু চোখে পানি দিয়ে নে, আমি একটু কেমন যেন একটু নার্ভাস ফিল করতেছি। পরে হেল্পার চোখে পানি দিল। পানি দেওয়ার পর তারা আবার রওনা দিল। রওনা দেওয়ার পর যখন তারা প্রায় 5-6 কিলোমিটার মতো সামনে গেছে, তখন পিছন থেকে একটা আওয়াজ আসতেছে যে তোরা সামনে আগাস না। যেহেতু গাড়িতে তারা ছিল 2 জন, আর ছিল পোস্টমর্টম করা লাশটা, সো অন্য কেউ কথা বলার কোনো সুযোগই নেই। এখন হেল্পারটা তাও ঘুমাচ্ছিল। তখন ড্রাইভারটার এত গুরুত্ব দেয় নাই, ভাবছে যে একটু আগে একটা অবয়ব দেখছে, এটা হ্যালুসিনেশন হইতে পারে। এই জন্য তিনি তার মতো গাড়ি চালাচ্ছেন। তার থেকে প্রায় 7-8 কিলোমিটার দূর যখন গেল, তখন তার কাছে কেমন যেন মনে হয়েছে যে গাড়িটা ওজন হয়ে গেছে। গাড়িটার মধ্যে মনে হচ্ছে যে অনেক লোকজন কিংবা অনেক গাড়িটা একদম লোড হয়ে আছে। এই জন্য গাড়িটা সামনের দিকে বেশি আগাচ্ছে না। গাড়ির স্পিড কিন্তু ছিল ভাইয়া 80 or 90 কিলোমিটার পার আওয়ার, কিন্তু ওইরকম স্পিড কিন্তু গাড়িতে ছিল না। তারপর যা হয়েছে, ওই হঠাৎ করে পিছন থেকে আবার আওয়াজ আসে ভাইয়া, যে বলে যে তোদেরকে বলছে যে তোরা সামনে আগাস না, তোরা আমার কথা শুনলি না, তোদের ক্ষতি হবে। তখন ড্রাইভার হেল্পারকে বলে যে তুই কিছু শুনছিস? তখন হেল্পার ড্রাইভারকে বলে যে জি ওস্তাদ, আমি শুনছি। তখন তারা একটু ভয় পেয়ে যায়। আচ্ছা। তারপর কিছুক্ষণ তিনি গাড়ি চালানোর পর দেখে যে হঠাৎ করে সামনে গাড়িটা অফ হয়ে গেছে, কোনোভাবে স্টার্ট নিতে পারতেছে না। অনেকক্ষণ চেষ্টা করছে, 2-3 ঘন্টা চেষ্টা করার পরও গাড়িটা স্টার্ট নিচ্ছে না। আচ্ছা। যেহেতু নতুন গাড়ি ভাইয়া, গাড়ি হঠাৎ করে বন্ধ হওয়ার কোনো কারণ নেই। আর ভাই চেষ্টা করে ভাই পারে নাই। পরে ভাই চিন্তা করছে যে আজকে রাতটা তারা ভাইয়া অ্যাম্বুলেন্সে থাকবে, সকাল হলে তারা এখান থেকে কোনো লোকজন ডেকে কোনো ব্যবস্থা করে ভাই গাড়িটা নিয়ে ভাই এখান থেকে চলে যাবে লাশটা নিয়ে। পরে যখন ভাইয়া তাদের ভাই তন্দ্রা চলে আসছে, ঠিক তখনই ভাইয়া ওদের কানে ভাইয়া ফজরের আজানটা ভাইয়া আসছে। তখন বিসমিল্লাহ করে ভাইয়া চাবিটা লাগায় ভাই যখন ভাই স্টার্ট দিবে ভাবতেছে দিতেছে, তখনই ভাই স্টার্ট হয়ে গেছে। পরে ভাইয়া লাশটা নিয়ে চলে গেছে তার ওই মেয়ের বাড়িতে, যেখানকার লাশটা। পরে লাশটা পৌঁছায় দেওয়ার পর তারা লাশটা কবর দেওয়া হয়েছে, দাফন করানো হয়েছে। তারপর সে যে ভয় পাইছে, এই ভয়ে ভাইয়া প্রায় 3 বছর সে অ্যাম্বুলেন্স আর চালায় নাই। রিসেন্টলি সে সেপ্টেম্বর মাসে আবার তার আবার আগের পেশে আবার জয়েন করছে। এটাই ছিল আমার ঘটনা। স্টুডিও
রিক্যাপ। চিংড়ির ঘের করার সময় একটা পুকুরকে অনেকগুলো ভাগে ভাগ করা হয় এবং ওর ভিতরে জাল দিয়ে 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 কোনো চিংড়ির ঘের করে, অনেকে কাঁকড়ার ঘের করে, কেউ কেউ মাছের ঘের করে, বিভিন্ন প্রজাতির মাছ। বিভিন্ন পুরাণ বলেন, গল্প বলেন, সেখানে কিন্তু এই শিং মাছের নিয়ে, শিং মাছ পোড়া, চিংড়ি মাছ পোড়া, পোড়া মাছ নিয়ে বেশ কিছু প্রথা বা কথা প্রচলিত আছে। তো এরকম একটা শিং মাছের একটা ঘের ছিল সাতক্ষীরাতে ভাই। তো ওই ঘেরটা যারা কাজ করতো ওই দিনকে ওইখানকার কোনো লেবার আসেনি, সো মালিকের ছেলেকে সেদিন রাত্রেবেলায় ঘেরটা পাহারা দিতে হবে। ও অনেক টাকার মাছ, প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মাছ ওখানে রয়েছে ঘেরে। তো সেখানে শিং মাছ চাষ করবে তারা, চাষ করছে তারা। তো রাত্রিবেলায় এই মাছের ঘের থেকে শব্দ আসছে, যে পানির মধ্যে ছপছপ করে হাঁটলে যেরকম শব্দ, কারণ শিং মাছ আপনার ঘেরের মধ্যে বেশি পানি লাগে না, একদমই অল্প পানি লাগে, যাদের ঘের আছে তারা জানে। সো পানির মধ্যে মনে হচ্ছে যে মাছ কেউ ধরছে, এরকম একটা অবস্থা। তো ওই মালিকের ছেলের নাম ছিল বেলাল। বেলাল হচ্ছে উঠলো, উঠে দেখে যে কিছু অবয়ব ঘেরের মধ্যে ছোটাছুটি করছে, এমন ভাবে মনে হচ্ছে যে খুব বাচ্চা ছেলের বাচ্চা, ছোট ছোট বাচ্চা যেমন ছোটাছুটি করে পার্কে গেলে ওই রকম ভাবে ছোটাছুটি করছে। তো দেখলেও যে অনেক, একটা বাচ্চার হাতে অনেক মাছ এবং রীতিমতো মাছ খাচ্ছে, সে কাঁচা মাছ খাচ্ছে। বেলাল ওখান থেকে চিল্লিয়ে একদম, কে বলে একটা হ্যান্ড টর্চ লাইট ছিল, বেশ অনেকদিন আগেকার ঘটনা, 90s এর। সো টর্চ দিয়ে দেখলো যে একটা বাচ্চা ছেলে, খুব উইয়ার টাইপ, মানে এর চেহারাটা আমরা দেখি কেমনে, চোখ দেখি, নাক দেখি, কান দেখি, কিন্তু এর চোখের বা নাকের কানের কোনো রিপ্লেসমেন্ট নাই, ঠিক মতন বসানো নাই, চেহারার উপর জাস্ট একটা শেপ। এটা দেখে বেশ ভয় পায় এবং খুব দৌড় দিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে বাসায় বলে যে এরকম এরকম দেখছি, আমি যাব না ওখানে। তো রাতের বেলায় এটা মোট প্রাইমারিলি বিশ্বাস করেই নাই যে এরকম কিছু ঘটতেই পারে। পরদিন যেটা হয়, পরদিন বেলাল বেশ কিছু, কি বলবো এটাকে, উইয়ার্ড আচরণ করতে শুরু করে। আচরণগুলোর মধ্যে ছিল যে রাত্রেবেলায় তাকে বাসায় পাওয়া যাইতো না, বিশেষ করে এশার নামাজের পর তাকে বাসায় পাওয়া যাইতো না। দেখা যাচ্ছে যে গাছে উঠে বসে থাকতো এবং গাছে উঠে দেখা যাচ্ছে যে কোনো একটা মুরগি নিয়ে সে কাঁচা খাওয়া শুরু করে দিয়েছে বা এই জাতীয় খুব বাজে কিছু কাজ শুরু করলো এবং বাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগালি শুরু হলো, মিথ্যে কথা বলা। আপনারা জানেন কি না জানি না, জিনদের একটি বড় অংশ কিন্তু মিথ্যে কথা বলে, অনেক মিথ্যে কথা বলে তারা। এবং এটা অনেক অনেক বইয়ে যারা পড়াশোনা করেন তারা পাবেন জিনেরা মিথ্যে কথা বলে অনেক। তো এই আচরণগুলো যখন শুরু হলো তখন বাসা থেকে আর কি সিদ্ধান্ত নেওয়া হলো তাকে আর কি ট্রিটমেন্ট করানো হবে। আমাদের সমাজে দুটো ধরনের ট্রিটমেন্ট আছে। একটা ট্রিটমেন্ট হচ্ছে স্বাভাবিক ট্রিটমেন্ট, স্বাভাবিক ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করাই। আর একটা হচ্ছে অস্বাভাবিক ট্রিটমেন্ট, যেটা ডাক্তার করতে পারে না, তখন আমাদেরকে বিকল্প ব্যবস্থা নিতে হয়। সবাই জানি আমরা, তারপরেও স্বীকার করতে চাই না। তো ওনাকে কবিরাজ, মানে গ্রামের কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো যে এই আচরণগুলো হচ্ছে। কবিরাজ দেখে বলে যে এই প্রবলেম আমার পক্ষে সলভ করা সম্ভব না। তো বাসা থেকে বলে, কেন, আপনি তো কবিরাজ, আপনি কেন পারবেন না? তো তখন বলছে যে ওনার সাথে তো বেশ কয়েকটা জিন আসর করেছে, আমি তো এটাকে একসাথে নিতে পারবো না, কারণ অনেকগুলো জিনকে নিয়ন্ত্রণ করতে হলে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, আমার তো এত শক্তি নেই।
অনেক সময় কবিরাজরা টাকা পয়সার জন্য এরকম ভণ্ডামি করে কিংবা এরকম ভাওতাবাজি কথা কিন্তু বলে, এবং ধরাও পড়েছে এরকম। তো ওনাদের কাছে মনে হয় যে ইটস সাইকোলজিক্যাল প্রবলেম, ওনাকে একজন ভালো সাইকিয়াট্রিক দেখানোর দরকার। এই জন্য ওনারা করেন কি যে জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল যেটা শ্যামলীতে, ওখানে নিয়ে যায় এবং ওনাকে ট্রিটমেন্ট শুরু করে। তো ডাক্তার যেটা প্রথম ট্রিটমেন্ট দেয় অ্যাজ ইউজুয়াল ঘুম, তাকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট, তার ব্রেইনটা যেন রেস্টে থাকে। তো 2-1 দিন ভালো থাকে, আবার নতুন করে শুরু হয়ে যায় সেই পুরনো সমস্যা। দেখা যাচ্ছে রাতে ঠিক থাকছে না, কিংবা হুট করে উঠে নিজের গায়ে আঁচড় কাটছে, নিজেকে নিজে আঘাত করছে, রক্তাক্ত করে ফেলতেছে, বাসায় অকথ্য ভাষায় গালাগালি করছে, এবং মাঝে মাঝে এমন কিছু শব্দ বলছে যে শব্দ আমাদের সাধারণ দুনিয়াতে আমরা প্রচলিত নয় এই শব্দগুলো। পরদিন কি করলো, আরো বড় একটা উইয়ার্ড কাজ করে ফেললো, সেটা হচ্ছে রাত্রেবেলায় সে অনেকে দেখেছে তাকে গোরস্থানের দিকে যেতে, এবং সেই গোরস্থানে ঢুকেছে। সদ্য একটি কবর থেকে একটি লাশ বের করেছে, এবং সেই লাশ থেকে একটি পা, কোনো একটি পা কেটে নিয়েছে, এবং কেটে নিয়ে সে কি করেছে তার সে বলেনি। এরকম একটি মানে খুব দুর্ধর্ষ একটি কাজ করেছে। তো এইটা নিয়ে সবাই বসলো যে এরকম লোককে আমাদের এই এলাকায় অন্তত থাকতে দেওয়া হবে না, আপনি আপনার ছেলেকে নিয়ে চলে যান। তো শেষ চেষ্টা করার জন্য উনি কাকরাইল মসজিদের এক বড় মুরব্বীকে আর কি বললেন যে এরকম সমস্যা হচ্ছে। তো কাকরাইল মসজিদ এর মুরব্বী বললেন, ঠিক আছে তুমি এক কাজ করো, তোমাকে আমি একটা ঠিকানা দিই। তোমাকে ঠিকানা না, ঠিক একটা চিরকুট দিলেন। সেই চিরকুটে একটা নাম লেখা আছে, বললো যে অমুক মসজিদে গিয়ে তুমি চুপ করে বসে থাকবা। হ্যাঁ, দিয়ে একজন খাদেম আছে মসজিদের, খাদেমকে এই লেখাটা দিয়ে দিলেন। আমরা করি না, আমরা কাউকে পরিচিত করার জন্য একটা চিরকুটে লিখে দিই, ভাই আপনার কাছে পাঠাইলাম, আপনি দেখে নিয়েন, এরকম জাতীয় করি না, ঠিক সেরকমই। তো উনি ওই মসজিদে গেলেন। ছেলের সন্তান, তো তাকে তো সুস্থ করতে হবে, নিজ সন্তান। তো খাদেম সাহেবকে যখন চিরকুট দিলেন, খাদেম সাহেব একবার তাকালেন ওনার দিকে, বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি বসেন তাহলে। 10 মিনিট পর খুব সুন্দর সুশ্রী একজন ভদ্রলোক এলেন, যার খুব সুন্দর দাড়ি, খুব সুন্দর দেখতে ওনাকে। উনি এসে বললেন যে আপনি ছেলেকে মাছের ঘেরে রাতে কেন পাঠিয়েছিলেন? তো উনি প্রথমে একটু অবাক হয়ে গিয়েছেন যে আমি যে আমার ছেলেকে মাছের ঘেরে পাঠিয়েছি এটা তো কখনো বলিনি, ইনি জানলেন কি করে? উনি বললেন যে আপনি এক কাজ করেন, আপনি আপনার ছেলেকে কালকে নিয়ে আসেন আমার কাছে। তো এর মধ্যে আরেকটি ব্যাপার ঘটে গিয়েছে। উনি বাসায় যে নিজের ছেলেকে দেখলেন যে ছেলের অবস্থা খুব খারাপ, নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে এবং নিজেকে নিজে আঘাত করছে। তো এই অবস্থা দেখে উনি আবার ছুটে গিয়েছেন ওখানে, ওই মসজিদের ইমামের কাছে গিয়ে বলছেন যে এই ঘটনা ঘটছে। উনি বলছেন ঠিক আছে এখনই চলেন। তো যেতে যেতে প্রায় সন্ধ্যা। উনি দেখলেন যে ছেলেকে বেঁধে রাখা হয়েছে, হাত পা বাঁধা এবং ঘুমাচ্ছে। এটা হচ্ছে পজেস যখন হয় একটা মানুষ, ঘুমানোটা একটা খুবই স্বাভাবিক একটা বিষয়। ঘুমাচ্ছে এবং উনি জিজ্ঞেস করলেন যে নাম কি তোমার? নাম বললো না। তখন উনি দরজাটা লাগিয়ে ওনার বাবাকে বললেন যে আপনি বাইরে চলে যান, আমি একটু কাজ করব, এবং আপনি আমাকে একটা কোরআন শরীফ দিবেন, কয়েকটা রঙের সুতা, ভাইয়া 3-4টা বেসিক যে কালার, সেই 3টা বেসিক কালারের সুতা চাইলেন, এবং কিছু ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো আমি বলবো না একটু রেডিওতে, এই কিছু ইনস্ট্রুমেন্ট লাগে। সো সেই ইনস্ট্রুমেন্টগুলো তাকে দেওয়া হলো, এবং 1 ঘন্টা পর উনি বললেন যে আমার আরো কিছু সময় দরকার, এবং উনি বের হয়ে বাড়ির চারপাশে 4টা পেরেক পুঁতলেন, এবং পেরেকের সাথে একটি করে ছোট্ট ছোট চিরকুট, যেখানে আরবিতে কিছু দোয়া লেখা। এর পরপরই যেটা শুরু হলো যে বাড়ির যে চাল ছিল সেই চালের উপরে
কেউ যদি দুমড়ে মুচড়ে দেয় চালকে, এই রকম অবস্থা। তো এদিকে উনি দোয়া পড়ছেন আর এরকম চালের উপর আওয়াজ হচ্ছে, দোয়া পড়ছেন, চালের উপর আওয়াজ হচ্ছে। কিছুক্ষণ পর এবার হচ্ছে যে ভিকটিম, এতক্ষণ কনভিক্ট যাকে নিয়ে কাজ করা হচ্ছে, হুট করে মাথাটা উপরের দিকে তুলে নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, একটা উইয়ার্ড লুক, রক্ত বর্ণ চোখ যেটাকে আমরা বলি, সেই চোখ দিয়ে তাকিয়ে ওনাকে জিজ্ঞাসা করলেন, হুজুরকে যিনি ট্রিটমেন্ট করছেন তাকে, যে মানে এটা উনি আরবিতে বলছে, আমি শুনছি যে মানে অর্থ এই ছিল যে তুই এখানে কেন এসেছিস, সামথিং লাইক দ্যাট। তো উনি বললেন যে তোমার নাম কি? এতক্ষণ পর উনি বললেন যে তোমার নাম কি? তো উনি বলছে যে আমার নাম হচ্ছে ওসমান গনি। ওসমান গনি কোত্থেকে এসেছো তুমি? বলছে যে আমি কাশ্মীর থেকে এসেছি। কাশ্মীর থেকে এসেছো তুমি, এই ছেলেটাকে কেন এরকম ভাবে তুমি তুমি তোমার দলবল নিয়ে তুমি কেন এই ছেলেটাকে এভাবে অত্যাচার করছো? বলে আমরা মাছ খেয়েছিলাম, মাছ খাচ্ছিলাম, মাছ খাওয়ার সময় ও আমাদের উপর লাইট দিছে আর কি, টর্চ লাইটের আলো ফেলছে, যার কারণে আমাদের অনেকখানি অংশ পুড়ে গেছে, জায়গায় জায়গায় আমাদের ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতিপূরণ কে দিবে? এই জন্য আমি ওকে আর কি করে রাখছি, আমাদের কষ্ট দিছে। বলে এই কষ্টের ক্ষতিপূরণ কি চাও তোমরা? বলে কিছুই চাই না, ওরে নিয়ে চলে যাব, ওকে মেরে ফেলবো, আর কিছু করবো না। বলে তুমি তো ওকে মারতে পারবে না, কারণ ইসলামের দৃষ্টিতে মুসলিম মানুষ হচ্ছে শ্রেষ্ঠদারী, তুমি তো ওকে কিছু করতে পারো না। বলে আপনি কিছু করতে পারেন নাকি? আপনি দেখেন না আপনি কি করতে পারেন আমার সাথে। হ্যাঁ আমি অবশ্যই দেখবো। একটা ফাইট শুরু হলো এখানে। উনি বললেন যে আমি আসছি, তুমি আসছো, তুমি হচ্ছে জিন, তোমার জন্য খাবার থাকবে। তো দেখা যাচ্ছে যে ওই সময় তাৎক্ষণিকভাবে কিছু বড় মিষ্টি যেগুলো থাকে, মাছ জিনের খাবার হিসেবে প্রচলিত, আমরা শুনে এসেছি ছোটবেলা থেকে, ওই খাবারগুলোই জাস্ট এনে রাখা হলো এবং দরজাটা বন্ধ করে দেওয়া হলো। মানে মনে হচ্ছে যে ঝড় হচ্ছে একটা বাড়ির উপরে, মানে চারিদিক থেকে আওয়াজ আর ঝড় এরকম হচ্ছে শুধু ওই জায়গাটুকুর উপর। কিছুক্ষণ পর 7টা থেকে 8টা মতো পাখি, এবং পাখিগুলো হচ্ছে আমরা যদি শক খাওয়ার পরে যদি মারা যায়, কেউ দেখেছেন কিনা, কিংবা যদি খুব কতরাতে মারা যায় কেউ যেভাবে থাকে, ঠিক সেভাবে 7 থেকে 8টা পাখি বাড়ির মানে একদম ঝপঝপ করে উপর থেকে মনে হচ্ছে যে কতরাতে পড়ে গেল। এবং ইমাম সাহেব বেরিয়ে আসলেন। ইমাম সাহেব বেরিয়ে এসে সাথে সাথে বাড়ির পেছনের দিকে গিয়ে মাটি খুঁড়তে আরম্ভ করলেন। মাটি খুঁড়লেন এবং দেখলেন একটা সাদা হাড্ডি, যে হাড্ডিটা এই ছেলেটা কিছুদিন আগে একটা গোরস্থান থেকে তুলেছিল, এবং সেই হাড্ডির সাথে ওই 3টা বেসিক কালারের সুতা বাঁধা, এবং প্রত্যেকটা সুতার সাথে একটা করে কুমড়া, মিষ্টি কুমড়া বাঁধা। সেই মিষ্টি কুমড়ার বেশ কিছু জায়গায় পচন ধরছে, অর্থাৎ তাকে জাদুটোনা বা আমরা গ্রামের ভাষায় বান মারা হয়েছে। তো উনি এইগুলোকে উঠালেন এবং সবগুলোকে, একটা পচা ফলকে আমরা ফেলে দিই, কিন্তু উনি পোড়াতে শুরু করলেন, মানে আগুনের ভিতর দিলেন। এবং কিছুক্ষণ পর ছেলে সুস্থ হয়ে গেল, অর্থাৎ উনি পজেস থেকে বেরিয়ে আসলেন। এবং একটা উনি বললেন যে ওনাকে বান মারা হয়েছে। ইসলাম ধর্মে বান মারাটা হচ্ছে সব থেকে জঘন্যমূলক কাজ। আমরা সব সময় বলি যে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, এটা হচ্ছে খুবই টেম্পোরারি একটা আনন্দ বা প্রাপ্তি, এখান থেকে আপনি অমুক পাবেন তমুক পাবেন, অর্থাৎ এটার কোনো বেসিক ভ্যালু নাই। এটা হচ্ছে শিরকের পর্যায়ে এবং এটা শাস্তি ভয়াবহ ইসলামে। এটা ছিল হচ্ছে ঘটনা। ভাই কেমন, আপনার কাছে কেমন লাগলো? দুর্দান্ত। এবং এই রকমের সিচুয়েশনে পড়লে কি হয় শুধুমাত্র যিনি ভুক্তভোগী তিনিই বলতে পারবেন। এবং আপনার খুব কাছে যদি আপনজন হয়, এক্স্যাক্টলি কতটা ভয়াবহ হতে পারে এরকম একটা ঘটনা ঘটছে, আপনার চোখের সামনে ঘটছে, অথচ আপনি কিছু করতে পারছেন না, আপনার শরীরকে নিয়ে খেলা করা হচ্ছে। স্টুডিও রিক্যাপ। একটা অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছ থেকে শোনা। আচ্ছা, এটা আমি মিটফোর্ড হসপিটালের সামনে অ্যাম্বুলেন্স ছিল, তার কাছ থেকে সেখানে এক অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল, ওই অ্যাম্বুলেন্স ড্রাইভার থেকে আমি এটা কালেক্ট করেছি। ওকে। ঘটনাটা আজ থেকে প্রায় 4 বছর আগে। তিনি নর্মালি রাত 11টা কি 12টার দিকে অ্যাম্বুলেন্স পার্ক করে
রেস্ট নিচ্ছিলে, আর সাথে ছিল অ্যাম্বুলেন্সে সাধারণত ড্রাইভারের সাথে একজন সহকারী কিংবা হেল্পার থাকে। দুজনেই তারা রেস্ট নিচ্ছিলেন। হঠাৎ করে একজন এসে বলে যে ভাই অ্যাম্বুলেন্সের ড্রাইভার কে? পরে ড্রাইভার বলল যে হ্যাঁ আমি। তখন বলে যে ভাই একটা লাশ আছে, নিয়ে যেতে হবে। কোথায়? ময়মনসিংহে। একটা নির্দিষ্ট অ্যামাউন্টে অ্যাম্বুলেন্স ভাড়া করা হলো এবং লাশটা তখন বলছে যে লাশটা নিতে হবে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে। লাশটা পোস্টমর্টম করানো হয়েছে। তখন তারা গাড়িটা নিয়ে গেল ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। ওখান থেকে লাশটা অ্যাম্বুলেন্সে তুললো। গাড়িতে ছিল টোটাল 4 জন, ড্রাইভার, হেল্পার এবং লাশের সাথে একজন, আর লাশটা 4 জন না 3 জনই, সরি এটা আমার মিস্টেক হয়ে গেছে। এখন তারা যাচ্ছিল। যখন তারা ময়মনসিংহে যা ঢুকে গেছে, তখন তারা একটা জায়গায় চা খেতে নামলো। তখন বাজে রাত 11:30 কি 12টা। গ্রামে 11:30 12টা মানে অনেক রাত। সো আশেপাশে তেমন মানুষজনও নেই, আর দোকান একটা ছিল, এটা কোনো লোকজন নেই, শুধু দোকানদার ছিল। দোকানটা বন্ধ করে দিবে এই অবস্থা। তখন তারা চা খেলো। চা খাওয়ার পর হেল্পারটা বলে যে ওস্তাদ, ভিতরে যে লোক আছে ওনাকে একটু ডাক দিয়ে নিয়ে আসি, উনিও তো অনেকক্ষণ ধরে আছে, একটু আমাদের সাথে একটু চাটা খাক, তাহলে ওনারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে, একা একা লাগবে না, একা একা লাগতেছে। তখন গাড়িতে যখন গেল হেল্পারটা, তখন দেখলো যে লাশের যে কফিনটা ছিল ভাইয়া, কফিনটা ঢাকনাটা খোলা, সাথে যে লোকটা ছিল ওই লোকটাও নাই। আর তখন ঢাকনাটা খোলা, কিউরিওসিটি বশত হেল্পারটা দেখলো যে ভিতরে কোনো লাশ নাই। এখন তখন সে দৌড় দিয়ে ড্রাইভারের কাছে গিয়ে বলে যে ভাইয়া না ওস্তাদ, ভিতরে তো লাশটা তো নাই, কফিনটা আছে, লাশটা নাই, আর লোকটাও নাই। তারপর ড্রাইভারটা বলে যে তুই মনে হয় একটু ঘুমের ঘরে আসোস, একটু ভালো করে দেখ, পরবর্তী ওস্তাদ আপনি আসেন। তখন সে গাড়ির কাছে যায়, দেখে যে না, যা বলছে সত্যি কথাই। তখন তারা দুইজনে খুব ভয় পাইছে। ভয় পেয়ে যাওয়ার পর তখন তারা আবার ঢাকার দিকে ব্যাক করতেছে, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে আর লাশটাও সাথে নাই, সো ওই দিকে আর যাবে না, এখন ঢাকার দিকে ব্যাক করবে। বেশ কিছু দূর আসার পর তখন তারা দেখতে পেল যে গাড়ির আলোতে দেখা যাচ্ছে দূরে একটা গাছে একটা লাশ ঝুলে আছে। লাশ বলবো না, এটা মানুষ ঝুলে আছে। এটা অনেকটা বলতে গেলে যে একটা কাপড় পেঁচানো আর কি। মানুষকে একটা কাপড় পেঁচায় যদি রাখা হয় তাহলে যেমন লাগে আর কি, ঠিক সেই রকম, হাত পা সব একদম প্যাক করার মতো অবস্থা। ঠিক তখন ড্রাইভারটা দেখে খুব ভয় পাইছে, হেল্পারটাও ভয় পাইছে। তখন আশেপাশে বাড়ি ছিল, বাড়ি থেকে লোকজন ডাকছে। ডাকার পর বলে যে কি হয়েছে। পরে ওনারা বলে যে আমরা ঢাকা থেকে আসছি একটা লাশ নিয়ে, আমাদের সাথে একজন লোক আসছিল, কিন্তু পুরো ঘটনাটা খুলে বলছে। তখন তারা যখন গাছের কাছে আসবে তখন দেখে যে গাছে লাশটা নাই, কিন্তু একটা পুরনো একটা দড়ি, ভাইয়া একটা দড়ি যদি আপনার 5-6 বছর পুরনো হলে কেমন যেন একটা পচন ধরে, দড়িটা দুর্বল হয়ে যায়, ঠিক সেই রকম একটা দড়ি গাছের মধ্যে ঝুলে আছে, কিন্তু কোনো মানুষ নেই। আর গাড়ির মধ্যে যে কফিনটা ছিল, কফিনটাও দেখাইছি যে দেখেন আমরা মিথ্যা বলতেছি না, আমরা সত্যি কথা বলতেছি, আমরা একটা লাশ নিয়ে আসছি। তখন এলাকাবাসী এটা তাদের কথা পরবর্তীতে বিশ্বাস করার পরে তখন তারা আবার ঢাকার দিকে ব্যাক করে। ঢাকার দিকে যখন ব্যাক করে তখন
একটা একটা খবর আসে যে একটা লাশ, আবার খবর আসে যে একটা লাশ নিতে হবে। তখন যখন তারা লাশটা ভিতরে ঢুকাবে, ঠিক তখন দেখে যে ওই যে লোকটা এর আগের বার ভাইয়া লাশের সাথে এসেছিল, ওই লোকটা ভাইয়া আবার ভাইয়া আসছে ভাইয়া সাথে আরো 2 জন লোক নিয়ে। এখন ভাইয়া কথা হচ্ছে যে এখন লাশটা উধাও হয়ে গেছে, এর আগে ওই মানুষটা উধাও হয়ে গেছে, এখন 2 জন ভয় পাইছে ভাইয়া, বুঝছেন? কিন্তু এখন ওরা কিন্তু ভাই জানে যে লোকটা কিন্তু এখান থেকে মানে উধাও হয়ে গেছে। পরবর্তীতে যখন হেল্পারকে যখন ডাক দিবে যে দেখতো এটা ওই লোক কিনা, তখন তারা যখন পিছনের দিকে, যখন তারা বাইরের দিকে তাকায়, তখন দেখে যে ভাই কোনো লোক নাই। এখানে ভাই 3 জন লোক দাঁড়ানো ছিল, কিন্তু 3 জনের জায়গায় ভাই 1 জনও লোক নাই, জায়গা পুরো ফাঁকা। আর যদি ভাই একটা লোক যদি ভাইয়া ধরেন আপনার সাথে কথা বলে এখন চলে যাবে, তাহলে কিন্তু ভাইয়া ধরেন আপনি আপনার চোখের আড়াল কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু হবে না, যেহেতু রাস্তাটা ফাঁকা ছিল ভাই রাত্রের বেলা। তখন ভাই রাস্তায় অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল ভাই কোনো লোক নাই, ডানে বামে সামনে পিছনে সব দিকে তাকাইছিল, কোনো লোক নাই। তখন তারা ভাইয়া এই ঘটনাটা ভাইয়া তারা নিজেদের মধ্যে রাখে যে আমাদের সাথে কি হচ্ছে এগুলা। পরে তারা একটা হুজুরের সাথে তারা যোগাযোগ করে যে হুজুর, এর আগে একবার এইরকম একটা ঘটনা ঘটছিল, এখন কয়েকদিন আগে একটা সেম ঘটনা ঘটছিল, কিন্তু আনে নাই হয়ে গেছে। তখন হুজুর বলে যে একটা জিন, একটা না 3টা জিন ছিল, তোমাদের উপর তাদের নজর পড়ছে যে তারা ক্ষতি করতে চাইছে, কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবান, তোমাদের কোনো ক্ষতি হয় নাই। কারণ ক্ষতি হলে তোমাদের বড় ধরনের ক্ষতি হতো, কারণ তোমরা যেহেতু লাশটা নিয়ে গেছো, ওটা লাশ ছিল না, ওটা একটা জিন দ্বারা কোনো কিছু করা ছিল। যদি তোমাদের যদি কোনো ক্ষতি হতো, তোমাদের ওরা মেরে ফেলতো, কিন্তু আল্লাহ বাঁচাইছে তোমাদেরকে, তোমাদের কোনো ক্ষতি টতি করতে পারে নাই, আর তোমরা সশরীরে ঢাকায় ব্যাক করতে পারছো। এখন তোমাদের একটা ছোট্ট একটা টিপস দিয়ে দেই যে এটা করবা তোমরা সবসময়, যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর সবসময় যখন থাকবা আল্লাহ নামটা মুখে রাখবা, আর হলো যে সবসময় আয়াতুল কুরসিটা পড়ে নিজের শরীরে একটু ফু দিবা। যেহেতু তোমরা অ্যাম্বুলেন্স চালাও, বিভিন্ন অনেক পরিস্থিতিতে তোমাদের পড়তে হয়। এখন তোমরা যদি এরকম করো, তাহলে আশা করতেছি যে আর কোনো সমস্যা হবে না। এরকম সমস্যা তারপর ভাইয়া হুজুরের কাছ থেকে ভাইয়া একটু পানি পড়া নিছে, কারণ যেহেতু ভাই তারা ভয় পাইছে, এই জন্য পানি পড়া খাইছে। আর হুজুর একটা তাবিজ দিয়েছিল ওই ড্রাইভারকে, 2টা তাবিজ দিয়েছিল, একটা ড্রাইভারকে আর একটা হেল্পারকে। পরবর্তী তাবিজগুলো সাথে রাখবা, আর যে কথাগুলো বলছে এগুলো মেনে চলবা, তাহলে দেখবো যে আর কোনো সমস্যা হবে না। স্টুডিও রিক্যাপ। এটা আপনার নেত্রকোনার একটা ঘটনা। আমি কাজের সুবাদে এক ছোট ভাইয়ের সাথে আর কি ওখানে পরিচিত হয়েছিল আমার কারখানায়, তো তার কাছ থেকে ঘটনাটা শোনা মূলত তার বাবার ঘটনা। ওনার বাবারা ছিল মেবি 4 ভাই, তো 4 ভাইয়ের মধ্যে ওনার বাবার যিনি বড়, এক গ্রুপ অফ কোম্পানির মালিকের সাথে খুব ভালো সম্পর্ক হওয়াতে তাকে বেশ কিছু কাজ দেয়, যে এই কাজগুলো তুমি করো, মানে নিজের সন্তানের মতো অনেকটা নার্সিং করতো ওই লোকটাকে। তো ওনার যেহেতু হাতে অনেক কাজ, পরে আমার যে ছোট ভাইটা আর কি পলাশ, ওর বাবা, এই পলাশের বাবাকে পরে বলে যে ভাই তুমি আমার এখানে এসে তুমি আমার কাজগুলো সুপারভাইজার হিসেবে দেখাশোনা করো। তো উনি নারায়ণগঞ্জের সাইড চলতো ওনাদের, ওই সাইডে উনি দেখাশোনা করতো। যেহেতু হাজার হলেও বড় ভাইয়ের কাজ, সেই ক্ষেত্রে উনি খুব ভালোভাবে কাজগুলো দেখাশোনা করতো। তো বেশ কিছুদিন পরে দেখা গেছে যে সাইডে কাজের ক্ষেত্রেই একজনের সাথে পরিচয় হয়, ওনারা পাশাপাশি রুমে থাকতো। তো ওনাদের ভিতরে যে আসলেই মানে ওনারা কেউ চাচ্ছিল না যে এখানে মালিক পক্ষের কেউ থাকুক, কারণ কাজটা জায়গায় দেওয়া হয়েছিল পলাশের আঙ্কেলকে, আর পলাশের আঙ্কেল দিয়েছে ওনার বাবাকে, যেহেতু ভাইয়ের কাজ, তো ভাইয়ের কাজ সেই হিসাবে উনি দেখবে। তো ওই যারা আর কি মূলত ক্ষতিটা করে, তো তারাই একজন ওনার সাথে বেশ ভালো সম্পর্ক, মানে একটা রিলেশন তৈরি করে ওই ছোট ভাইটার বাবার সাথে, পলাশের বাবার সাথে খুব ভালো একটা সম্পর্ক করার পরে দেখা গেছে যে অনেক সময় বলে না যে দোস্ত আমি অমুকের সাথে কথা বলতেছি, তুই কথা বল।
তো এক মহিলার সাথে কথা বলিয়ে দেয় ফোনে। মহিলাটা বাড়ি ছিল আপনার কুমিল্লাতে। তো কথা বলায় বেশ কিছুদিন মাঝে মধ্যে টুকটাক কথা বলতো, তো ভাই হিসেবে নাকি বলতো। তো ওই মহিলা মোটামুটি এই পলাশের বাবার সাথে কথা বলতে বলতে একটা বিশ্বস্ততা অর্জন করে নিচ্ছে। তো মহিলার একটা বেবি ছিল, তো মাঝে মধ্যে অনেক ব্যাপারে অনেক কথা শেয়ার করতো। তো একদিন বলে যে বেবিটা তো বড় হয়েছে, তো কি আপনার ভাগ্নাকে দেখতে আসবেন না? তো বলে যে আচ্ছা। তো উনি কাজের কারণে যেতে পারে না, তো ওনাকে কিছু মনে হয় টাকা পাঠিয়ে দেয় বিকাশে, যে কোনো মাধ্যমে টাকাটা পাঠিয়ে দিয়ে বলে যে এটা ভাগ্নার জন্য কিছু একটা কিনে দিয়ে। তো ওই কিনে দেওয়াটাই আসলে যার ঘটনা বলতেছি তার জন্য আর কি ক্ষতির কারণ হয়ে যায়। যে মহিলার সাথে কথা বলতে ওনার বাবা ব্ল্যাক ম্যাজিক জানতো, এটা তো রিনারা জানতো না। তো ওখান থেকেই ওই মহিলা ধীরে ধীরে মোটামুটি সব তথ্য জোগাড় করে ইনাকে ব্ল্যাক ম্যাজিক করে, ইনি যেন আর এখানে না থাকতে পারে। তো ইনাকে যখন ব্ল্যাক ম্যাজিক করলো, তো ফার্স্ট টাইম ইনারা খুব একটা কেয়ার করেনি, বেশ কিছুদিন চলে গেল। ধীরে ধীরে যখন মানে ইফেক্টটা খুব একটা আমলে নেয়নি, তো হঠাৎ করেই একবারে বেশি যেন সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছে, পুরো এক কথা পাগলামি, পুরো পাগলামি। এটা আপনার ঘটনাটা ছিল ডিসেম্বর 2012-র ঘটনা আর কি, 2012 সালের ডিসেম্বরের ঘটনা। তো হঠাৎ করে একেবারে সেই লেভেলের পাগলামি উঠে গেল। একেবারেই মানে আগে ছিল টুকটাক হালকা পাতলা, উনি খুব একটা আমলে নিত না, নিজেকে অনেকটা নিজের মধ্যে কন্ট্রোল করতো, বাট ওই দিন আর উনি কন্ট্রোল করতে পারতেছিলেন না। যখন পুরো পাগলামি শুরু করে দিল, পরে ওনার সাইডের আরো যারা লোকজন ছিল পরে বললো যে আপনার ভাইয়ের তো এই অবস্থা, আপনার ভাই তো পাগলামি করতেছে। তো পরে বাসা যেহেতু নেত্রকোনা ওইদিকে, পরে ওইদিকে নিয়ে গেল। তো 2012 সাল তখন নাকি ছিল হরতাল অবরোধ লেগেই ছিল। তো ওনারা ওখানে যেতে পারে, যাওয়ার পরে বুঝতে পারে যে আসলে এই কেসটা মানে অসুখ বিসুখ যে একটা থাকে আলাদা, আর একটা থাকে মানে ভূত প্রাত অথবা কালো জাদু যে যাই বলুক না কেন, এই লেভেলের কিছু একটা। তো ওনারা অনুধাবন করতে পারে যে ব্যাপারটা আসলেই মানে ভৌতিক কিছু একটা হবে আর কি। তো ওনারা কবিরাজের কাছে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে কবিরাজ বলে যে আসলে সময় অনেক দেরি হয়ে গেছে, এই মুহূর্তে খুব একটা করণীয় কিছু নেই। ইনাকে তো আগে থেকে মোটামুটি টের পাওয়ার কথা, কিন্তু আগে থেকে কি কেউ মানে ব্যাপারটাকে আপনারা কেয়ার করেননি? তো বলছে যে আসলে মূলত যার সাথে ঘটনা সে যদি মানে কন্ট্রোল থাকতে পারে, কেউ যদি না বুঝতে পারে, তাহলে কিভাবে ট্রিটমেন্টটা করবে? তো এখন কি করা যায়? তো ভদ্রলোক যার কাছে নিয়ে গেছিল আর কি, কবিরাজের কাছে, কবিরাজ বলতেছে যে খুব একটা ভালো ফলাফল করার মতো আর আমি কোনো ক্ষমতা দেখি না। কিন্তু ওই আঙ্কেলটা মানে যার সাথে ঘটনা, পলাশের বাবা আর কি, যার আঙ্কেলের ঘটনা, তো উনি বলতেছিল যে আমি ইয়েতে যাব, ওই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার সিলেটে, আমি সিলেটে যাব, আমার সিলেটে গেলেই আমার সব ঠিক হবে, আমি সিলেটে যাব। কিন্তু রাস্তায় যেহেতু গাড়ি ঘোড়া নেই, ধর্মঘট ছিল আপনার মানে হরতাল, তো হরতালের কারণে কোনো গাড়ি ঘোড়া নেই, যেতেও পারতেছিল না। তো পলাশের সেই আঙ্কেলের বাসাটা মানে ওদের মানে ওই পলাশদের বাসা আর ওর আঙ্কেলের বাসা বেশ দূরত্ব, কিন্তু মোটামুটি দূরত্ব তো ছিল আঙ্কেলের বাসার ওখানেই। তো আঙ্কেলের বাসার ওখানে ছিল, যেহেতু ওখান থেকে চিন্তা করতেছিল যে দেখি হরতালটা যদি ছাড়ে তাহলে যেতে চাচ্ছে শাহজালাল রাদিয়াল্লাহু মাজারের সামনে, তাহলে ওখানে নিয়ে যাব। কিন্তু ওই দিনকেই আরো পাগলামিটা বেড়ে গেল, কবিরাজের কাছে যাওয়ার পরে পাগলামিটা যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। তো কয়েকজনে ধরে ভ্যানের উপরে করে নিয়ে আসতেছে, তো নিয়ে আসতে আসতে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। উনি করে কি একেবারে সবাই মানে শরীরের মধ্যে যেন কয়েকজন মানুষের যে শক্তি, যেন তার চেয়ে বেশি শক্তি ওনার শরীরে, মানে সবাইকে একেবারে ঝিটকে দিয়ে ফালাই দিয়ে উনি মানে দৌড় কান্দরের মধ্যে। তখন আপনার মোটামুটি ওই আপনারা হয়তো জেনে থাকবেন যে নেত্রকোনার ওই সাইডটা কিন্তু বিল নাকি বেশি, আমি অবশ্য কখনো যাওয়া হয়নি ওইদিকে। তো ওই সাইডটায় আপনার খাল বিল বেশি তুলনামূলকভাবে, তে আপনার ওই মানে ধান ক্ষেত, ওই আপনার ওই ডোবানালা, এগুলোর মধ্যে কিন্তু পানি মোটামুটি থাকেই। তো ওনারা ওই কাদার মধ্যে দিয়ে দৌড়াচ্ছে, আগে আগে ওই যার ঘটনা উনি দৌড়াচ্ছে, আর পিছু পিছু এনার ভাই যারা ছিল এনারা আর কি রেস্কিউ করার জন্য এনারা পিছনে পিছনে দৌড়াচ্ছে, কিন্তু যায় লাগাল পাচ্ছিল না। এক
একবার লাগাল পায়ে ধরে নিয়ে আসছে বাসায়। তার পরের দিন উনি আবার পাগলামি যেন আরো বেশি। তো বিকালের দিকে একটু বের হয়েছিল, বলতেছিল ভাই আমি একটু হাঁটতে যাবো। এখন ঘটনা হচ্ছে হাজার হলো ভাই যত বড়ই পাগল হোক, কিন্তু ভাইয়ের সাথে তো ভাই যেটা বলে কিছু কিছু না শুনলেও আসলে পারে না। তো যাচ্ছে সন্ধ্যাবেলা যেতে যেতে হঠাৎ করে মারছে আবার দৌড়, পিছনে পিছনে তো আবার দৌড়, অনেক দূরে গেছে। তো যাওয়ার পরে ওখানে একটা বাঁশঝাড় আছে, বেশ বড় বাঁশঝাড়, আর ওইদিকে নাকি আপনার এমনিতেই মানে লোকালয় তুলনামূলকভাবে আর কি কম ওই সাইডটাতে। তো বাঁশঝাড়ের ওইদিকে ওই যিনি ভিকটিম উনি যাচ্ছে আগে আগে দৌড়াচ্ছে, যার উপর ব্ল্যাক ম্যাজিক করছে উনি আগে আগে দৌড়াচ্ছে, আর ওনার ভাই এনারা পিছনে পিছনে দৌড়াচ্ছে ভাইকে ধরার জন্য, যেন পাগলামিকের কথা না যেতে পারে। একেবারে মাগরিবের আজান পার হয়ে গেছে, অন্ধকার শুরু হয়ে গেছে, যখন খুব একটা দূরে দেখা যায় না, মোটামুটি অন্ধকার। তো যখন বাঁশঝাড়ের কাছে চলে গেছে, তো তখন এই যিনি ভিকটিম আর কি, যিনি এই ব্ল্যাক ম্যাজিকের আক্রান্ত শিকার হয়েছেন, ইনি বলতেছে তোমরা আমার পিছনে দৌড়াইও না, আমারে আর দৌড়াইয়া ধরতে পারবা না, তোমরা কি জন্য আসছো আমারে ধরতে, ও তো আমারে নিয়ে যাবেই, তোমরা আমারে আর ধরিও না, তোমরা ছেড়ে দাও। তো তোমরা এখন কোন জায়গায় আসছো জানো? তোমরা যে আমার পিছনে পিছনে আসছো এটা কোন জায়গা জানো? ওই যে 4 বছর আগে এক লোক মারা গেছিল এই জায়গায় সুইসাইড করে, ওই লোকের নাম ধরে বলতেছে এখানে যে ও মারা গেছিল সুইসাইড করে, তোমরা কি ভুলে গেলা? তোমরা কি পাগল হয়ে গেছো? তোমরা এই জায়গায় আসছো, আমার তো কিছুই হবে না, আমার তো ওই সামনে নিয়েই যাবে, তো তোমরা আমার পিছনে আসছো কেন? তো এই অন্ধকারের মধ্যে কেউ যদি এরকম ঘটনাটা বলে যে উমুক জন এখানে মারা গেছিল 4 বছর আগে এই দিনে, ঘটনাটা মনে আছে, এটা শুনে ওনার ভাই পুরো ভয় পাওয়া যায়। এই কি বলে, পাগল হলে তো সবকিছু ভুলে যাবে, এটারও সেই ঘটনা মনে থাকে কেমনে? আজ থেকে 4 বছর আগে উমুক এখানে আত্মহত্যা করছিল, শুনে ওরা পুরো ভয় পাওয়া যায়। আর উনি দূরাচ্ছেই, পরে ওই পলাশের আঙ্কেল ইনি আবার বাড়িতে যায়, বাড়িতে গিয়ে ওনার আশেপাশের লোকজনকে বলে যে ভাইকে তো পাওয়া যাচ্ছে না, ভাই আবার ছুটে দৌড় দিছে, ওই জঙ্গলের ওখান পর্যন্ত গেছি, সন্ধ্যা হয়ে গেছে, একেবারে ঘোর অন্ধকার। তখন ভাই আমাকে বলতেছে যে ওই 4 বছর আগে যে এক হিন্দু লোক এখানে সুইসাইড করছিল, ওনার কথা বলতেছে যে তোমরা আর আমাকে বাঁচাতে পারবে না, তোমরা আসিও না, যে আমাকে নেওয়ার সে নিয়ে যাবে, তোমরা চলে যাও। ইনারা বাড়িতে গিয়ে একেবারে লাইট টাইট নিয়ে আসছে, যেহেতু রাতের অন্ধকার, রাস্তা চলতে গেলে তখন লাইট ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই, লাইট নিয়ে আসছে। তো রাত প্রায় সারা রাত খোঁজাখুঁজি করলো, খোঁজাখুঁজি করে কোথাও আর খুঁজে পাওয়া যায় না। তো তারপরের দিন সকালবেলা মানে রাত 2টা-3টা পর্যন্ত খুঁজছে, খোঁজার পরে কোথাও আর ওনাকে পায় নাই। একেবারে ফার্স্ট ফজরের পরের দিকে ইনারা আবার খুঁজতে বের হয়েছে, খুঁজতে বের হওয়ার পরে ওই কান্দরের মধ্যে একটা বাড়ি আছে আর কি, তো ওই বাড়িতে এক ভদ্রলোক মানে একক ফ্যামিলি আর কি, একদম মানে ওনাদের আর কি স্ত্রী সন্তানে ওনারা বসবাস করেন। তো ওনাদের গিয়ে বলে যে এরকম ঘটনা, আমার ওই ভাইকে তো খুঁজে পাচ্ছি না, হঠাৎ করে মানুষটা পাগল হয়ে গেল, কি ঘটনা কিছু বুঝতেছি না, আপনারা দেখছেন নাকি? দেখছি বলতে আসলে ওরকম কিছু না, রাত 2টা-3টার দিকে চোর আসছিল বাসায়, আমরা তো চোর মনে করে পিটনা দিছি, মানে চোর মনে করে আমরা ধাওয়া দিছি। আমার মেয়ে ওই যে প্রস্রাব করতে উঠছিল, উঠে বলতেছে যে ওই যে কি যেন গোয়াল ঘরে ওখানে দাঁড়ায় আছে, দৌড় দিল। তো আমরা তো চোর মনে করে আমরা ধাওয়া দিছি। এখন এই যে এই একটা রাস্তা দেখা বলছে যে মানে ওখানে বড় একটা বিলের মতো আছে, তো বলতেছে যে বিলের দিকে দৌড় দিছে। পরে ওনারা মোটামুটি বুঝতে পারে যে তাহলে বিলের দিকে গিয়ে খোঁজ নেই। বিলের দিকে খোঁজ নিতে গিয়ে আপনার মানে 7টা-8টার দিকে ওনারা মানে গিয়ে দেখে যে চারোদিকে কাদা, মাঝখানে একটা গাছ, মানে অনেক জমি থাকে না যেগুলোতে আসলে মাঝখানে একটা গাছ, চারোদিকে মানে কোনো ফসল লাগানো এরকম টাইপের, চারোদিকে একেবারে কাদা পানি, মাঝখানে একটা গাছ, বেশ বড় গাছ। সেই বড় গাছের উপরে তাকায় দেখে যে ওই ছোট ভাই যেটা পলাশ, ওর বাবা একেবারেই সেই গাছের আগালে, একেবারে মগডালে ওখানে মানে ফাঁসি দেওয়ার মতো লোকটানো অবস্থায়। কিন্তু আসলে কে ফাঁসি দিল, কিভাবে ফাঁসি দিল, এটা মানে কোনো ওদের কারোর সাথে হিসাবের সাথে যাচ্ছে না। কারণটা হচ্ছে যে একটা মানুষ ওই গাছের কাছে যদি কেউ যেতে যায়, তার শরীরে তো কাদা থাকতে হবে, ওনার শরীরে 1 ফোঁটা কাদা নেই, ওনার শরীরে কোনো কাদা নেই। আর শার্ট দিয়ে
ওনার যে লুঙ্গিটা পরা ছিল, লুঙ্গি দিয়ে ওনাকে গলা ফাঁস দিয়ে গাছের সাথে মানে মগ ডালের সাথে ঝুলিয়ে রাখছে লুঙ্গি দিয়ে। আর যে শার্টটা ছিল, ওনার শার্টটা দিয়ে মানে কোমরের লজ্জাস্থানটা ঢেকে রাখছে, মানে শার্টের বোতামগুলো নিচে লাগানো, আর লুঙ্গিটা দিয়ে গলা ফাঁস দেওয়া। আর দেখা যায় যে মানে ঘাড়ের দুই পাশে বাঘ অথবা এরকম কোনো হিংস্র প্রাণী কামড় দিলে যে দাগ, ওরকম যে দুই পাশে কি জানি কামড় দিছে। আর এই পানির মধ্যে দিয়ে আসলে তো আপনার কাদা থাকতে হবে শরীরে, তো উনি কিভাবে গাছে ওই মগ ডালে উঠলো আর কিভাবে কি ঘটনাটা ঘটলো পরে আর কেউ আসলে কিছু বুঝতে পারেনি। পরবর্তীতে শুনতে পারে আর কি যেটা ঘটনা, যে ওই যে মহিলার সাথে যে কথা বলতে দিছিল যে লোক, সেই লোকই মূলত ব্ল্যাক ম্যাজিকটা করাইছে, আর করছে মূলত ওই মহিলার বাবা আর কি, ঘটনাটা উনি ঘটাইছে। এতক্ষণ শুনছিলাম ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা। এমন ভয়াবহ অভিজ্ঞতাগুলো যদি আপনার কাছে থেকে থাকে